হ্যালো ভিউয়ার্সরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তোমাদের কথা মতো আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা খুবই রহস্যময় সিরিজ। এই গল্পটা পুরোপুরি শুনবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য নতুন হ্যাকার সিরিজ আসতে চলছে খুবই তাড়াতাড়ি। আর এই গল্পটার দ্বিতীয় সিজনও খুবই তাড়াতাড়ি আসবে। সো তোমরা পরপর গল্পগুলো শুনতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। হাতে ব্যাট আর বল হাতে বসে আছে নিলয় স্টেডিয়ামের ভিতরে। দূরে সবাই প্র্যাকটিস করছে। এটাকে স্টেডিয়াম বলার থেকে ক্রিকেট গ্রাউন্ড বললে ভালো হয়, কারণ বেশ দূরেই ভার্সিটি দেখা যাচ্ছে। আর এটা হলো একটি স্পোর্টস ভার্সিটি। এখানে যারা পড়াশোনা করে তারা সবাই পড়াশোনার পাশাপাশি ক্রিকেট, ফুটবলার বা যে যেটা হতে চায় সেটা নিয়েই পড়াশোনা করে। নিলয় গতকাল এখানে ভর্তি হয়েছে। আজকে সকাল সকাল স্পোর্টস ভার্সিটিতে এসে মাঠের এক কোনায় বসে আছে। স্বপ্ন ছিল ওর ক্রিকেটার হওয়া, সেজন্যই এখানে এসেছে। এক এক করে ভার্সিটিতে অনেকেই আসতে শুরু করেছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই একটা বল ওর পিছনে আসে। রিশান নামের একটা ছেলে জোর গলায় বলে, ওই ছেলে, বলটা দে। নিলয় শুনতে পায় না। বল যে এসেছে নিলয় তা দেখতেও পায়নি। নিলয় ব্যাট আর বল ব্যাগে ঢুকিয়ে হাঁটা ধরল। ততক্ষণে রিশান আর সুজন নামের দুটো ছেলে দৌড়ে চলে এসেছে। ওরা বলটা হাতে নিয়ে নিলয়কে উদ্দেশ্য করে রিশান বলল, এই চান্দু, কানে শুনিস না? বয়টা হালা। নিলয় ঘুরে তাকায় পেছনে। তখনই সুজন বলে, ভাই ওর ব্যাগটা দেখেন কত সুন্দর। এই ছেলে, এইদিকে আয়। নিলয় একটু এগিয়ে আসে রিশানদের দিকে। রিশান নিলয়ের ব্যাগের হাতা টেনে ধরে বলল, এই বয়টা শালা, তোকে যে বললাম ওই বলটা দিতে, দিলি না কেন? সরি ভাই, শুনতে পারিনি। শুনবি না কেন? তোর কান কোথায় থাকে? কান তো ঠিক জায়গাতেই আছে। ভাই দেখছেন মুখে মুখে তর্ক করে। শালা, নাম কি তোর? কোথা থেকে আসছিস? ভাই, আপনারা এমন করছেন কেন? আবার প্রশ্ন করিস? নাম বল হালা। জি নিলয়, আমার নাম নিলয়। বাড়ি অনেক দূরে, আমি পাহাড়ি এলাকা থেকে আসছি। তোর ব্যাগ থেকে ব্যাট আর বল বের কর। কেন? নিলয়ের প্রশ্ন শুনে সাথে সাথেই ঠাস করে চড় বসিয়ে দেয় রিশান। নিলয় রিশানের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। দুজনেই নিলয়ের কাঁধ থেকে ব্যাগ নামিয়ে নিল। ততক্ষণে আরও ৩-৪ জন ছেলে রিশানদের পিছনে এসে দাঁড়ায়। ওরা নিলয়ের ব্যাগের চেইন খোলে, কতগুলো জার্সি আর নতুন দুটো ব্যাট বের করে। একটা লাল রঙের বলও বের করলো ওরা। সুজন বলল, ভাই এই ছেলের কাছে তো দেখছি অনেক দামি ব্যাগটা। এরকম ব্যাগ তো ভার্সিটিতে নেই বললেই চলে। এখন থেকে এগুলো আমাদের, নিয়ে নে। ভাই, ব্যাটগুলো নিয়েন না। এমন কেন করছেন আপনারা? কোন ইয়ারে তুই? জি, 3য় সেমিস্টার। আমরা 4th সেমিস্টারে। আমরা তোর সিনিয়র। জানিস এই ভার্সিটিতে দুটো দলের কম্পিটিশন চলে। সিনিয়র ভার্সেস জুনিয়রের ভেতরে হয়। তোদের সাথে আমাদের। যা ভাগ এখান থেকে। আমি নতুন এসেছি, আমার ব্যাগ ব্যাট সব ফেরত দিন। ওই, এখান থেকে সোজা চলে যা, একবারও যেন পিছনে তাকাবি না। ভাই, আমার ক্লাস আছে, এসব ফেরত দেন। তোকে না বললাম এখান থেকে চলে যা। ভাই আমার। নিলয় কথা শেষ করতে পারে না। ঠাস করে কয়েকটা চড় পড়ে নিলয়ের গালে। একজন জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিলয়কে। নিলয় দূরে গিয়ে পড়ে। ব্যাগটাও ওর দিকে ছুঁড়ে মারে একজন। নিলয় ব্যাগটা তুলে নিয়ে মন খারাপ করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ক্লাসের দিকে আসে। আজকে প্রথম ভার্সিটিতে এসেছে, আর আজকেই এমন ঝামেলা। চুপচাপ ক্লাসে এসে বসে সে। ক্লাসের সবচাইতে ট্যালেন্টেড ছেলে ফাহিম। সে পড়াশোনা আর ক্রিকেট খেলায় বেশ পারদর্শী। ফাহিম এসে বলে, আমাদের ক্লাসে কে ওই সিনিয়র রিশানদের সাথে ঝামেলা করেছে? সে কে? এখনই সামনে আসো। ফাহিমের কথা শুনে সবাই যে যার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই কিছুটা ভয় পেয়ে আছে। ফাহিম এমনিতে প্রভাবশালীর একজনের ছেলে, তার উপর ক্লাস টপার। আবার সে নিজের একটা গ্যাং নিয়ে চলে। কিন্তু সিনিয়রদের সাথে এদের সবার ঝামেলা, কারণ সিনিয়রদের কাছে ওরা একবার ক্রিকেট টুর্নামেন্টে 3বার হেরেছে। তারপর থেকে জুনিয়রদের নিয়ে ওরা নানা রকম ট্রোল করে। সে কারণে সবাই রাগ থাকলেও সহজে সিনিয়রদের সাথে লাগতে যায় না। ফাহিম আবার সবার দিকে তাকালো। সবাই বোকার মতো একে অপরের দিকে তাকাচ্ছে।
ফাহিমের নির্দেশ ছাড়া কেউ ওদের সাথে লাগতে যায় না, কিন্তু আজকে হঠাৎ কে এমন করলো? ফাহিমের পাশে থাকা লিমান নামের ছেলেটা বলল, ওই যে শেষ বেঞ্চে বসে আছে যে ছেলেটা, ওই ছেলেটার সাথে লাগছে ওদের ঝামেলা। আমি সকালে দূর থেকে দেখছি। লিমনের কথা শুনে ফাহিম তাকায় নিলয়ের দিকে, কারণ লিমন নিলয়ের দিকে ইশারা করেছে। ফাহিম নিলয়কে চিৎকার করে ডাকে। ওই বড় চুলওয়ালা চশমা পরা ছেলে, উঠে আসো। নিলয় তখনও বসে আছে। নিলয় কোথাও তাকায় না, সে বেঞ্চে হাতের উপরে মাথা লাগিয়ে আধা শোয়া হয়ে আছে। নিলয়কে ফাহিম কয়েকবার ডাকলো। একটা ছেলে নিলয়ের কাঁধে হাত দিতেই নিলয় কাঁধ তুলে তাকালো সামনে। ফাহিম তাকে ডাকছে। ক্লাসে মেয়েরাও আছে। এখানে সবাই স্পোর্টসে ইন্টারন্যাশনালি অংশগ্রহণ করার জন্য ভর্তি হয়েছে। মেয়ে ক্রিকেটার, ফুটবলার, টেনিস, যে যেমন ইচ্ছে এ ভার্সিটি থেকে স্পোর্টস শিখে নানা জায়গাতে খেলতে যায়। ওই কালা, এদিকে আসো। ফাহিমের কথা মতো নিলয় উঠে আসলো। দেখে হাবাগোবা একটা ছেলে মনে হয় নিলয়কে প্রশ্ন করলো, তুমি কি সিনিয়র ঈশানদের সাথে ঝামেলা করেছো? আমি জানি না, তবে আমার ব্যাট কয়েকটা ছেলে কেড়ে নিয়েছে। ওরা এরকমই, আমাদের থেকে কিছু কেড়ে নিলে সেটা ওরা ফেরত দেয় না। ফেরত নিতে গেলে ওরা ম্যাচ পাতায়। ম্যাচে আমাদের গোহারান হারায়। দু একজন ভালো খেললেও আমাদের বারবার হারতেই হয়। না থাক, ওনারা নিক। নিক মানে কি? ওরা কেন জোর করে ছিনিয়ে নেবে? এটা তো হতে দেওয়া যাবে না। চিন্তা করো না, ওদের থেকে তোমার ব্যাট আমি ছিনিয়ে আনবো। ফাহিমের কথা শুনে নিলয় মুচকি হাসলো, ইনোসেন্ট হাসি। তবে সেই হাসির ভিতরে রহস্য অনেক। নিলয় নিজের জায়গায় এসে বসে। ফাহিম আবার বলে, ডিয়ার ক্লাসমেট, আগামী 2 দিন পর সিনিয়রদের সাথে আমাদের ক্রিকেট ম্যাচ। যেহেতু নতুন ছেলেকে নিয়ে ঝামেলা, তাই ম্যাচটি তার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এই ম্যাচে আমাদের জিততে হবে। এমন সময় নেহা নামের একটি মেয়ে ক্লাসে প্রবেশ করে। কাঁধের 2 পাশ দিয়ে ডার্ক ব্লু ওড়না পেঁচানো। সবাই হাঁ করে তাকিয়ে আছে নেহার দিকে। সে ভার্সিটির সবচাইতে সুন্দরী একটি মেয়ে। সিনিয়রেরা সবাই নেহাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু নেহা পাত্তা দেয় না কাউকে। এদিক দিয়ে 3rd সেমিস্টারের সবাই গর্ব করে। এদিক দিয়ে এরা জিতে যায়, কিন্তু নেহাকে প্রচণ্ড ভালোবাসে রিশান। নেহা ব্যাডমিন্টন প্লেয়ার, সিঙ্গেল বনাম ডুয়োতে চ্যাম্পিয়ন হয়েছে। তবে নেহা ক্রিকেট প্রিয়, কারণ ওর ভাই নীরব হলো ওয়ার্ল্ডের বেস্ট 1 নম্বর প্লেয়ার। নিবিড়কে সারা বিশ্ব এক নামে চেনে, সেজন্য নেহা ক্রিকেটটাকেও ভালোবাসে। এজন্য ফাহিমদের টিমের সে কোচও। নেহা ক্লাসে আসতেই সবাই চুপচাপ। ফাহিম তখন নেহাকে বলে, নেহা, 2 দিন পর সিনিয়রদের সাথে ম্যাচ হবে, দলকে রেডি করতে হবে। ঋষানদের সাথে ক্রিকেট ম্যাচ? হ্যাঁ। হঠাৎ কেন ক্রিকেট ম্যাচ? আমাদের ক্লাসে নতুন একটা ছেলে এসেছে। ওই ছেলের ক্লাসের শেষ বেঞ্চে বসে আছে। ফাহিমের কথা মতো ঘুরে তাকায় নেহা। পিছনের শেষ বেঞ্চে একাই একটা ছেলে বসে আছে। নিলয়ের দিকে তাকিয়ে থাকে নেহা। দেখতে ইনোসেন্ট, চোখে গোল চশমা। একেবারেই নাদান একটা ছেলে বোঝা যাচ্ছে। নেহা বলে, এই গবেট মার্কা ছেলের সাথে ওদের কিসের ঝামেলা হবে? লিমন আজকে দেখেছে, ওই ছেলেটার কাছ থেকে নতুন ব্যাট বল ওরা কেড়ে নিয়েছে। ছেলেটাকেও মেরেছে। অপমানটাও শুধু ওর নয়, সারা জুনিয়রদের করা হয়েছে। এর প্রতিবাদ তো করতেই হবে। ও, এই ব্যাপার। চল তাহলে ওদের সাথে খেলার ডেট ঠিক করি। যখন ওরা বের হতে যাবে তখনই মুহিত স্যার ক্লাসে আসলেন। উনি ওদের ইংলিশের টিচার। এখানে সব ধরনের সাবজেক্ট আছে। মোট 5 ঘন্টা এখানে ক্লাস করানো হয়। 2 ঘন্টা সাধারণ বই সাবজেক্ট থেকে, বাকি 3 ঘন্টা স্পোর্টস ট্রেনিং আর স্পোর্টস বিষয়ক ক্লাস করানো হয়। নিলয় চুপচাপ বসে আছে। আজকে নতুন একটা বিষয়ের উপর তোমাদের ক্লাস করানো হবে। ক্লাসটা কিন্তু কিছুটা মৌখিক হবে, জীবন ভিত্তিক। এখানে সবাই ক্রিকেটার নয়তো ফুটবলার নয়তো যে কোনো খেলোয়াড় হবে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার, এটা নৈতিকতা শিক্ষা। রাফল ওয়ার্ড এমারসনের নাম শুনেছ তোমরা? স্যারের কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে। স্যার বেশ মজা করেই পড়ান। স্যারের পড়াগুলো খেলতে গিয়ে বিপরীত টিমের প্লেয়ারের সাথে ভালো ব্যবহারে কাজে লাগে। ফাহিম দাঁড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ স্যার শুনেছি। মোহিত স্যার বলে, ওনার একটা উক্তি মানুষকে পথের নির্দেশ দেয়, উক্তিটিকেও বলো। মোহিত স্যারের কথা শুনে আবার সবাই চুপ হয়ে গেছে। কেউ কেউ দাঁড়িয়ে ইংরেজিতে যে যেমন পারছে বলছে। হঠাৎ স্যারের চোখ গেল নিলয়ের দিকে।
সে বসে বসে সবার কথা শুনছে আর মুচকি হাসছে। নিলয়ের হাসি দেখে স্যার বিরক্ত হয়। সবাই কম বেশি রেসপন্স করলেও নিলয়ের কোনো পাত্তা নেই। স্যার জোরে ডেকে বলে, ওই ছেলে শেষ ব্রেঞ্চে যে আসো, উঠে দাঁড়ো। নিলয় ভেবাচাকা খেয়ে উঠে দাঁড়ালো, একটা ঢোক গিলল। উৎসুক সবাই তাকিয়ে আছে নিলয়ের দিকে। স্যার রেগে ইংরেজিতে বলে, পাশে সবার অ্যান্সার শুনে হাসছো কেন? কিছু পারো তুমি? না স্যার। এই ভার্সিটিতে ভর্তি হয়েছে কেন? জানি না স্যার, আমি করব কি সেটা সময় বলে দেয়। স্টুপিড, ইংরেজিতে কথা বলতে পারো না তুমি? স্যার, বাংলা আমার মায়ের ভাষা। কাকা কাকিদের ইংরেজি ভাষা বলতে ইচ্ছে করে না। চুপ, এখানে আমরা ক্লাসে সবাই একটা শব্দ বলে, সেটাও ইংরেজিতে। সবাই স্যার বড় হতে আসে, বড় হওয়ার লোক দেখানো। এসবের কারণে কে কতটুকু পারে তা দেখানোর জন্যই সব কিছু প্রেজেন্টেশন করে। আমি সেইগুলো দেখতে পছন্দ করি, মানে সবাই দেখাতে পছন্দ করে আর আমি সেগুলো দেখতে পছন্দ করি। শ্যাট আপ, ইংরেজিতে কথা বলো। রালফ ওয়াল্ড এমারন্সের নাম শুনেছ তুমি? হ্যাঁ স্যার, তার একটা উক্তি আমার সবসময় মনে পড়ে, সেখানে যেও না যেখানে পথ নিয়ে যায়, পরবর্তীতে সেখানে যাও যেখানে কোনো পথ নেই এবং একটি পথচিহ্ন ছেড়ে দাও। গেট আউট ননসেন্স, বারবার বলছি ইংরেজিতে কথা বলো। তোমার নাম কি? নিলয়। বের হয়ে যাও। সব নীরবতা ভর করেছে। নিলয় ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে দরজার কাছে আসলো। একটু থেমে মুহিত স্যারকে বলে, স্যার, রালফ ওয়াল্ডের এমারসন একজন আমেরিকান সাহিত্যিক। তিনি মূলত ইউনিটারিয়ান রাজনীতিবিদ হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত হলেও পরে মন্ত্রী পরিষদ পদ ছেড়ে দিয়ে লেখালেখির মধ্যে নিয়োজিত হন। তার একটি উক্তি হলো, ডো নট গো হোয়ার দ্য ফ্রাট মাই লেডি। কথাটা ইঙ্গিত করে যে পথ অলরেডি তৈরি হয়ে আছে সেই পথে যে কি হবে স্যার, যেখানে পথ নেই সেদিকে যেতে হবে, যাতে করে আমরা তৈরি পথের সবাই আসতে বাধ্য হই। আমি এখানে ইংরেজিতে দক্ষ হতে আসিনি স্যার, আমি বাংলাকে ভালোবাসি, বাংলা বলতে ভালোবাসি। ইংরেজি পারলে যে সবাই সব কিছু পারে এমন নয় স্যার। আমি এখানে কি হতে এসেছি সেটা মৌখিক বিষয় নয়। লাইফে গোল সবাই সিলেক্ট করতে পারে না, সিলেক্ট করেই বা কী হবে? মানুষের আয়ু একটা মশার থেকেও কম স্যার। এই আছে এই নেই, মরে গেলে সব থেকেই যাবে। আমার টার্গেট আখিরাতে কিভাবে থাকবো, তাই এখানে যা হবে সময় বলে দিবে। আসি স্যার, মাফ করে দিবেন। নিলয় কথাগুলো বলে ক্লাসরুম থেকে হন হন করে বের হয়ে আসে। সবাই নিলয়ের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তারপর নিলয় বসে আছে। হঠাৎ একটা গাড়িতে করে কতগুলো ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। নিলয় সেদিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে 4 জন ছেলে নামলো। নিলয় তাদের দেখে লুকিয়ে ফেলল নিজেকে। ওই ছেলেগুলো আড়াল হতেই নিলয় আবার আগের জায়গাতে এসে বসে। হঠাৎ সেখানে ফাহিম আসে। নিলয়কে বলে, তোমাকে যতটা হাবাগোবা লাগছিল তুমি কিন্তু অমন না, তুমি বেশ স্মার্ট। তবে বাংলাকে সম্মান করার জন্য তোমাকে ধন্যবাদ। ও হ্যাঁ, আমি ফাহিম, সামনে শনিবারে ম্যাচ আছে, আসবে কিন্তু। ফাহিম কথাগুলো বলে চলে যায়। নিলয় এসব পাত্তা না দিয়ে আশেপাশে তাকালো। তারপর দ্রুত ভার্সিটি থেকে বের হয়ে আসে। নেহা বাড়িতে প্রবেশ করে। তার ভাইয়া নীরব বাড়িতে আছে। আফ্রিকা থেকে এসেছে, গতদিন হয়েছে। আফ্রিকার সাথে ম্যাচ ছিল, শেষ করেই এসেছে। টিভিতে সেই খেলাগুলো দেখছে নীরব। নেহাকে দেখেই ডাক দেয় নীরব। নেহা এসে নীরবের পাশে বসলো। বেশ আদরের বোন নেহা নীরবের। নীরব এক হাত দিয়ে নেহাকে জড়িয়ে ধরে বলে, কেমন চলছে রে তোর ক্লাস? আজকে দ্রুত এলি যে, ব্যাডমিন্টন প্র্যাকটিস করলি না? ওহ, ভালো লাগছিল না। এভাবে তো পিছিয়ে পড়বি। তাই না? বিভাগীয় চ্যাম্পিয়ন আমি। বড় সুযোগ হলে দেখবে সেখানেও চ্যাম্পিয়ন হয়ে এসেছি। চলো তোমার সাথে একটা গেম খেলি। থাক থাক, সরি, ভুল হয়ে গেছে। তারপর তো সিনিয়রদের সাথে ক্রিকেট ম্যাচ জেতা হলো। বললাম তোদের টিমে একবার আমাকে খেলতে নে, দেখবি জিতিয়ে দিয়ে আসবো। এমন হলে তো ভালোই হতো। নতুনভাবে টিম সাজিয়ে নে, দেখ নতুন কোনো ছেলে পাস কি। নেই। ও হ্যাঁ ভাইয়া, আজকে জানো ক্লাসে কি হয়েছে? নতুন একটা ছেলে ভর্তি হয়েছে, এই 2-1 দিন হলো। ছেলেটা খুব খুব কম কথা বলে, কিন্তু ছেলেটা বেশ স্মার্ট, দেখতে হাবাগোবা, একদম ইনোসেন্ট।
কিন্তু অনেক ট্যালেন্টেড। কি ব্যাপার, প্রেমে টেমে বলছিস না তো? হঠাৎ আমার বোনের মুখে কোনো ছেলের গল্প? ধ্যাত, তুমি যে কি বলো, যাই থাকো, প্র্যাকটিস করব। নেহা চলে যায় ভিতরে। নীরব হাসতে থাকে তার বোনের কথা শুনে। নিলয় ম্যাচে আসলো। এখানে কয়েকটা ছেলে থাকে, তার মধ্যে লিমন নামের ছেলেটাও থাকে এখানে। এক রুমে 4 জন ছেলে। নিলয় এক কোণায় বিছানা করে ফোনে গেমস খেলছে। বাকি সব ছেলেরা একবার পড়াশোনা করে আর একবার স্পোর্টস নিয়ে আলোচনা করে। নিলয়ের দিকে তাকিয়ে থাকে লিমন। ছেলেটার কি কারোর সাথে কথা বলার ইচ্ছে করে না? এখানে প্রতিটা স্টুডেন্ট দুটো জিনিস খুব খুব পারে, পড়াশোনা আর স্পোর্টস। কিন্তু নিলয়ের মাঝে কিছুই নেই। সে চুপচাপ নীরব কবিদের মতো হাবভাব করে বসে থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। নিলয় ব্যাগ কাঁধে ঝুলিয়ে ভার্সিটিতে আসলো। হঠাৎ গতকালকে সেই গাড়িতে করে আসা ছেলেদের দূরে বসে থাকতে দেখে বাইকের উপরে। নিলয় ওদের দেখে লুকাতে গিয়ে একজনের সাথে ধাক্কা খায়। দুজনেই পড়ে যায় মাটিতে। নিলয় কিছু বুঝে ওঠার আগেই একটা ব্যাগ ওর মুখের উপর আছড়ে পড়ল। নিলয় মুখের উপর থেকে ব্যাগ সরিয়ে তাকালো। দেখে নেহা দাঁড়িয়ে গা থেকে ধুলো পরিষ্কার করছে, আর নেহা নিজের ব্যাগটায় নিলয়ের মুখের উপরে ছুঁড়ে মেরেছে। নিলয় নেহার ব্যাগ হাতে উঠে দাঁড়ায়। ব্যাগটা নেহার দিকে এগিয়ে দিতেই নেহা ব্যাগটা ছো মেরে নিয়ে বলে, এই কানা নাকি? এতবার করে চিল্লাই বললাম দেখে হাঁটতে, তারপরও চোখ কই থাকে, কান কই থাকে? সোজা এসে আমার উপরে পড়তে হলো। নেহার কথা শুনে কতগুলো মুখ হো হো শব্দে হেসে উঠল। নিলয় আশেপাশে তাকায়। কতগুলো মেয়েরা ওর দিকে তাকিয়ে হাসছে। নিলয় মাথা নিচু করে দাঁড়ালো। আবার নেহা বলে উঠল, এই গবের ছেলে, চোখ কান কি সব বাসায় খুলে রেখে এসেছো? এত করে যে আমি চিল্লাই বললাম সামলে, দেখে দেখে সেই আমার গায়ের ওপরে এসে পড়তে হলো। পিছনে কি দেখছিলে? নাকি ইচ্ছা করে ধাক্কা মারার ধান্দা? নেহার কথা শুনে নিলয়ের মনে পড়ে সে কেন লুকাচ্ছিল। সে আবার পিছনে ঘুরে তাকায়। দেখে সেই ছেলেগুলো বাইকে করে চলে যাচ্ছে ভার্সিটি থেকে। নিলয় তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিলয় নেহার দিকে ঘুরল। নেহা বলতে থাকে, এটা কোন পাগল রে, এত এত বকলাম, কথা বললাম, কোনো উত্তর নেই। এই বলদ কোথা থেকে আসলো রে? নিলয় নেহার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা বকেই যাচ্ছে। নিলয় কিছু বলল না। সে ঘুরে নিজের মতো হাঁটা ধরে। পিছন থেকে নেহা চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? কে ভাই এটা? এসব আবুল কোথা থেকে আসলো? এত অপমান করার পরও মুখ দিয়ে কোনো কথা বললো না। ধুর, ফালতু। নিলয় কথাগুলো শুনে মুচকি হাসতে হাসতে চলে আসে সেখান থেকে। আজকে নিলয়ের ব্যাগে নতুন ব্যাট। নিলয় মাঠের এক কোণা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ একটা ছেলে জোরে ডাক দেয় নিলয়কে। নাম ধরেই ডাকে। নিলয় ঘুরে তাকায়। গতকালকে সেই ছেলেগুলো, যারা একটু আগে সেই বাইকের ছেলেগুলোর সাথে কথা বলছিল। নিলয় দ্রুত পা চালায়। রিশান ছেলেটা জোরে সাইকেল চালিয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কেটে চলে আসবে, তখনই রিশান বলে, এই শালা দাঁড়া, এত ব্যস্ত কিসের তোর? আমার সামনে থেকে যাওয়ার অনুমতি পাইছিস? ভাই, আমি তো আজ কিছুই করিনি। তোকে দূর থেকে ডাকলাম, শুনেও পাত্তা দিলি না। আমার ক্লাস আছে। আহারে, তোর কিসের ক্লাস? এইসব ক্লাস কেউ করে নাকি? আয় আমাদের সাথে খেলবি। আমি খেলবো না এখন। চল বলছি। ততক্ষণে সেখানে রিশানের ক্লাসের আরো পোলাপাইন এসে গেছে। সুজন এসে বলে, রিশান, ওরে কি ধরে নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে চল। নিলয়ের হাত ধরে টেনে নিয়ে যায় ওরা 4 জন। ক্রিকেট মাঠে ক্রিজের কাছে নিয়ে এসে নিলয়কে ছেড়ে দেয়। নিলয়ের কাঁধের ব্যাগে নতুন ব্যাট। রিশান ব্যাট বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় আশেপাশে তাকায়। সবাই দূরে দাঁড়িয়ে দেখছে। নেহারাও দেখছে। নিলয়কে ধাক্কা দিয়ে ক্রিজের মাঝে এনে স্ট্যাম্পের সামনে দাঁড় করায়। নিলয় ঠিকমতো যেন ব্যাট ধরতে পারছে না। রিশান সুজনকে বল করতে বলে। সুজন হেব্বি জোরে ফাস্ট বল করে। নিলয়ের পায়ে এসে লাগে বল। নিলয় আহ করে ওঠে। সুজন আরও একটা বল করে। নিলয়ের আরেক পায়ে এসে লাগে। নিলয় যেন ব্যথায় কাঁকিয়ে উঠল, কারণ তার পায়ে প্যাড পরা নেই, হাতে গ্লাভসও নেই। নিলয়ের চোখে মুখে ব্যথার ছাপ স্পষ্ট দেখা যায়। দেখে বোঝা যাচ্ছে নিলয়ের আগে কখনো ব্যাটই হাতে নেয়নি।
নিলয় বলে, ভাই আমাকে যেতে দেন, আমি খেলবো না। শালা খেলবি না তো এখানে কি করছিস? ওরা সবাই নিলয়কে মারতে থাকে বল দিয়ে। ফাহিম দৌড়ে আসে সেখানে। অন্যদিক থেকে নেহাও দৌড়ে আসে ওদের দিকে। নিলয় ততক্ষণে মাটিতে পড়ে আছে। ফাহিম এসে বলে, আপনারা কিন্তু অন্যায় করেছেন। এমন কোনো রুলস নেই যে সিনিয়র জুনিয়রদের খেলা বাতানো হলে কোনো প্রকার তাদের সাথে মারামারি করা যাবে। আপনারা কেন এমন করেছেন? আর সে নতুন ছেলে। এই চুপ কর তোরা, যা ভাগ এখান থেকে। রিশান, নতুন ছেলের সাথে এমন কেন করছেন? ভালো হবে না বলে দিলাম। ইস সুন্দরী আমার, তুমি বললে মরতেও পারি। এই তোরা এই বলরটারে আর কিচ্ছু বলিস না। সে ঠিক মতো ব্যাটটাও ধরতে পারে না, সে আবার ব্যাগে করে ব্যাট বল নিয়ে ঘোরে। তোমাদের সাথে ম্যাচ শুরু হবে আগামীকাল। এবার যদি হারো তাহলে তোমরা আমাদের সাথে আর কখনো বেয়াদবি করবা না, বলে দিলাম। আমরা হারবো? হরে, তোদের কোন ব্যাটসম্যান আছে যে আমাদের বলারের সামনে দাঁড়াবে? আর কোন বলার অপোসে যে আমাদের আউট করবে? বাচ্চাদের সাথে আমরা সিটি নিয়ে খেলি। ম্যাচ শুরু হয়নি এখনো, জিতে বসে আছো। এবার আমরা হারবো। তাই নাকি? আচ্ছা, এবার যদি হারাতে পারিস তবে কখনো তোদের সাথে বেয়াদবি করব না। আর যদি এবার হেরে যাস তবে সেটা ম্যাচ শেষেই টের পাবি। চল সবাই। রিশান কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। আবিরের পা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে সেখান থেকে। নিলয়ের দিকে তাকিয়ে সবাই চলে যায়, কিন্তু কেউ এসে তাকে ধরে না। নিলয় কিছু সময় পর ব্যাগের কাছে এসে স্যাভলন তুলা বার করে কেটে যাওয়া স্থানে ড্রেসিং করে অন টাইম ব্যান্ডেজ ইউজ করলো। তারপর ব্যথার মেডিসিন খেয়ে উঠে দাঁড়ায়। খোঁড়াতে খোঁড়াতে ক্লাসের দিকে আসে। ফাহিম নিলয়কে ডাকে সামনের বেঞ্চে বসার জন্য। নিলয় তাকায় না সেদিকে। সে সোজা গিয়ে একদম শেষ বেঞ্চে গিয়ে বসে। প্রথম দিন সে যে বেঞ্চে বসেছিল সেই বেঞ্চে গিয়ে বসলো। তারপর মাথা হাতের উপরে দিয়ে নিচু হয়ে শুয়ে থাকে। কিছু সময় পর স্যার আসে ক্লাসে। সবাই সম্মানার্থে উঠে দাঁড়ায়। স্যারের দৃষ্টি সোজা নিলয়ের দিকে পড়ে। স্যার সবাইকে বসতে বলে, তারপর ক্লাসে মনোযোগ দেন। পড়ার এক পর্যায়ে বলে, তোমরা কি আজকে সিনিয়রদের সাথে ঝামেলা করেছো? আসলে স্যার ওরা অনেক খারাপ, আমাদের সাথে ঝামেলা ওরাই করেছে। জবাব দাও। স্যার জবাবটা খেলাতে দিতে হবে, তবে আমরা কোনোভাবেই পারছি না। অবধি ওদের সাথে 15 বার ম্যাচ হয়েছে, 12 বার আমরা হেরে গিয়েছি। মনে রাখবে, হেরে যাওয়াকে জীবনের পরাজয় বলে না। হেরে যাওয়াকে পুঁজি করে লজ্জা ভয়কে জয় করে নিজেকে শক্ত করে কনফিডেন্স তৈরি করে সামনে এগিয়ে যেতে হবে। পারবে তোমরা? স্যার আমরা অন্যদের হারাতে পারলেও ঠিক এই সিনিয়রদের কাছে হারি বারবার। হার থেকেও তো শিখতে হবে, তারপর এগিয়ে যেতে হবে। তা এবার ঝামেলাটা কি নিয়ে হলো? ওই যে নতুন যে ছেলেটা আসছে, ওই ছেলের ব্যাট কেড়ে নিয়েছে ওরা। প্রতিবাদে আমরা ম্যাচ আয়োজন করেছি, এবার ওরা হারলে আমাদের কিছু বলবে না। ও ওই ছেলেটা? এই যে মিস্টার, রাতে কি করো? ক্লাসে এসে ঘুমো কেন? স্ট্যান্ড আপ। কি যেন নাম? ও নিলয়, উঠেন স্যার। নিলয় উঠল। ঢুলু ঢুলু চোখে তাকালো স্যারের দিকে। স্যার প্রশ্ন করল, এতক্ষণ যে আমি ক্লাস নিলাম তা কি আপনি জানেন স্যার? নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্যার আবার প্রশ্ন করে, সামনের সপ্তাহে মান্থলি এক্সাম, একটু পড়াশোনাটা করেন তো, নাকি খেলাধুলা নিয়েই পড়ে থাকেন? নিলয় তখনও চুপ হয়ে আছে। এ সময় ফাহিম বলে, স্যার ও আর খেলা? হা হা, স্লো বল ব্যাটে লাগাতে পারে না, ঠিকমতো ব্যাট ধরতে পারে না, সে আবার খেলবে? হা হা হা। তাহলে তুমি এখানে ভর্তি হয়েছে কেন বাবা? চেহারা দেখতে তুমি জীবন ছাড়ে ক্লাসে এখন থেকে ক্লাস করবা, যাও। কি বলেন স্যার? জীবন স্যারের ক্লাসে পাঠিয়ে দিলেন সরাসরি, যার কাছে ক্লাস করার জন্য সরাসরি ক্রীড়ামন্ত্রীর প্রিন্সিপালের অনুমতি স্বাক্ষর লাগে, যার কাছে ক্লাস করে সবাই বড় বড় খেলোয়াড় হয়। আমার ভাইয়া তো ওনার ক্লাসে থেকে এত বড় ক্রিকেটার, আর আপনি তার কাছে যেতে বলছেন? এই স্পোর্টস ভার্সিটিটি একটি বিশাল বড় ভার্সিটি। এখানে দেশ আর দেশের বাহিরের অনেক টিচার এখানে সব ধরনের ক্লাস নেয়। তবে তার মধ্যে জীবন স্যার হলো সবচাইতে বিখ্যাত। উনি টিচারদেরও টিচার বলা যায়, আর স্টুডেন্টরা ওনার ক্লাসের জন্য পাগল। এখানে একটা সিস্টেম থাকে, যারা ক্লাসের সব এক্সামের টপার তারা প্রতি সপ্তাহে ক্লাসের সুযোগ পায়। ফাহিম 2-1 ক্লাস করেছে, কিন্তু নিলয়ের নাম বলাতে ক্লাসের সবাই হেসে দেয়। মোহিত স্যার বলে, বেরিয়ে যাও ক্লাস থেকে,
কোথা থেকে যে এসেছে এরা? নিলয় চুপচাপ বের হয়ে আসে ক্লাস থেকে। কারো কথার কোনো জবাব দেয়নি নিলয়। সে এসে বসে ক্যাম্পাসের একটি পছন্দের জায়গাতে। সেখানে এসে বসতেই প্রিন্সিপাল স্যার আসে নিলয়ের সামনে। দুজনে কথা বলে কিছু সময়। দূর থেকে সবাই দেখে নিলয় আর প্রিন্সিপাল স্যারের মধ্যে কথা হচ্ছে। তারপর একটা রুমে 4 জন ছেলে, হৃদয়, মুস্তাক, লিমন আর নিলয়। নিলয় বাদে ওরা 3 জন সবসময় একসাথে থাকে। নিলয় কখনো ওদের সাথে কথা বলে না। নিলয় একা থাকে সব সময়। বই কখনো সে ধরেই না। আবার ভার্সিটির ম্যাচের সাথে প্র্যাকটিস গ্রাউন্ড আছে, সেখানেও নিলয় কখনোই যায় না। মানে তাকে কখনো যেতে দেখেনি কেউ। সে ঘরে আসে, নিজের বিছানায় চুপচাপ গিয়ে বসে থাকে, ফোন চাপে সারাক্ষণ। নিলয়কে সেদিন প্রিন্সিপালের সাথে অনেকটা সময় কথা বলতে দেখে সবাই অবাক হয়। প্রিন্সিপাল তার রুম ছাড়া কখনোই কারোর সাথে এভাবে বাহিরে কথা বলে না, কিন্তু নিলয়ের সাথে উনি বেশ হাসি খুশিভাবেই কথা বলে, যা সবাই দেখে অবাক তো হয়ই, আবার নিলয়কে নিয়ে ভাবতেও থাকে। নেহা ব্যাডমিন্টন প্র্যাকটিস করছিল। হঠাৎ ওর ভাই নীরব আসে সেখানে। দুজনে বসে আছে একটা গাছের নিচে। নেহাদের বাড়িটা বিশাল। খেলা প্র্যাকটিসের জন্য গ্রাউন্ড বানানো আছে। নীরব কথার এক ফাঁকে নেহাকে বলে, কিরে, তোর ক্লাসের সেই ইনোসেন্ট ছেলের কি খবর? আরে বলো না ভাইয়া, ছেলেটা পুরোটাই বলদ, মানে বলদের থেকেও বলদ। হাসি পাবে ওর কাহিনী শুনলে। তাই নাকি? তাহলে তো শুনতেই হবে। বলতো কি হয়েছে? ওই ছেলেটার নাম নিলয়। মানে সে কেমন বলি, ব্যাগে সবারই ব্যাট বল আছে, কিন্তু ও রেখেছে খালি দেখানোর জন্য। না সে কখনো ব্যাট ঠিক মতো ধরতে পারে, আর না কখনো বল করছে। যেমন? ওর জন্য সিনিয়রদের সাথে ঝামেলা। ওরা তাকে নিয়েই র্যাগিং দেয়। আজ ধরে ক্রিকেট খেলাচ্ছে, মানে নিলয়কে বলেছে ব্যাট করতে। নিলয় ঠিকমতো পজিশনে দাঁড়াতে পারে না, আর জোরে জোরে বল নিলয়ের পায়ে এসে লাগে। সে ওখানে পড়েছিল। পুরাই বলছে। হাঁটবে তার সামনে তাকাবে না, মাথা নিচু করে হাঁটবে। আমার সাথে ধাক্কা লাগছিল, ইচ্ছা মতো বকেছি। ইস, এমন করতে নেই। বেচারা হয়তো শিখতে আসছে, একটু হাবাগোবা, তাই বলে তুইও খারাপ ব্যবহার করবি? এমন করবি না। দেখলেই রাগ লাগে ভাইয়া। ক্লাসে পড়ে পড়ে ঘুমাবে, পড়াশুনোও পারে না, খেলাও পারে না। ক্লাসে 10 মিনিট যায়, টিচাররা ওরে বকা দেয়। ধুর। আচ্ছা থাক, বাদ দে। ছেলেটা একটু বেশি একা থাকে, তবে মনে হয় ভালো একটা ছেলে। থামো তো, ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। নেহা আর দাঁড়ায় না, দ্রুত বাড়ির ভিতরে আসে। নেহার বাবা একজন এমপি। নেহা সবার আদরের মেয়ে। এমপির ছেলে নীরব একজন বিশ্বমানের ক্রিকেটার। নেহাও ট্যালেন্টেড একজন। রিশান নেহার সাথে সাহস দেখাতে পারে, কারণ রিশানের বাবাও আরেকজন এমপি। এজন্য রিশান সবসময় নেহার পিছনেই পড়ে থাকে। নেহা দ্রুত ভার্সিটিতে আসে। কালকে ওদের ম্যাচ আছে। সব ক্লাসের স্টুডেন্ট, টিচাররা খেলা দেখতে আসবে। প্রিন্সিপালের থেকে সব কিছুর অনুমতি নেওয়া আছে। নেহা, ফাহিম ওরা সবাই বসে গল্প করছে। হঠাৎ নিলয় আর জীবন স্যারকে একসাথে আসতে দেখেই ওদের ক্লাসের সবাই অবাক হলো। সেদিন তো সবাই নিলয়কে নিয়ে জীবন স্যার কেন্দ্রিক ট্রোল করলো, আর এই নিলয় কিনা জীবন স্যারের সাথে হেসে হেসে গল্প করতে করতে ভিতরে আসছে। নিলয়ের এমনটা দেখে সবাই রীতিমতো শকড। যে স্যার এমনিতে কোনো সাধারণ কারোর সাথে কথা বলে না, তার সাথে মিট করতে হলে মাসখানেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়, সেই স্যারের সাথে এত পাবলিকলি নিলয় বলদ কথা বলছে, এটা ভাবতেই নেহা আর ফাহিমের চোখ যেন কপালে উঠে গেছে। নেহা, ওটা সেই নতুন ছেলেটা না? হ্যাঁ, সেই বলদ ছেলেটা। তবে পাশে জীবন স্যার। হ্যাঁ, সেটাই তো। স্যারের সাথে কখনো আমরা ঠিকমতো কথা বলতে পারলাম না, আর ওদিকে দেখ, যেন ওরা কত পরিচিত একে অপরের। এই নিলয় ছেলেটা বেশ ইন্টারেস্টিং তো। আজব লাগছে আমার সব। ধুর, এই ছেলের কাহিনী ভালো লাগছে না। জলদি ম্যাচটা খেলে ওর টপিক বাদ দিতে হবে। চল ক্লাসে যাই। নেহা কথাগুলো বলে ক্লাসে চলে আসে। সবাই ক্লাসে বসে আছে।
আজকে স্পোর্টস স্যার আসলো ক্লাসে। সবার দিকে তাকালো, পরিচিত সব মুখ। একটু পর ওদেরকে গ্রাউন্ডে নিয়ে যাবে, প্র্যাকটিস ক্লাস করানো হবে। স্যারের নাম জাফর। জাফর স্যার যখন সবার পড়াটা ভাগ করে দিচ্ছিল, তখনই নিলয় এসে দাঁড়ায় দরজার সামনে। নিলয়ের দিকে চোখ যায় জাফর স্যারের। কে তুমি? নিলয় প্রত্যুত্তরে বলে, স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট, নিলয় নাম। কোন বিভাগ? ক্রিকেট। 10 মিনিট লেট, তুমি বরং ভাইমের সাথে প্র্যাকটিস করো। না না স্যার, আমি নিব না। কেন? স্যার, সে ঠিকমতো পজিশন নিয়েই তো ব্যাট ধরতে পারে না, ওরে কেউ নিবে না। স্যার, আমি খেলা দেখব, দেখেই শিখব। নিলয়ের কথা শুনে পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। সবাই জোরে হেসে ওঠে। প্র্যাকটিস ক্লাস শুরু হয়। অনেক ট্রেনাররা ট্রেন করাচ্ছে। ফাহিম ভালোই ব্যাট করতে পারে, আর নেহা তো গ্রেট ব্যাডমিন্টনার। নিলয় দূরে বসে দর্শক গ্যালারি থেকে সবার প্র্যাকটিস দেখছে। হঠাৎ সেখানে ওই বাইকার ছেলেগুলো আসে, যাদের দেখে নিলয় সবসময় লুকিয়ে পড়ে। ওরা এসে রিশানদের সাথে কথা বলে। কি সম্পর্ক ওদের সাথে রিশানের? আর ছেলেগুলোই বা কারা, যাদের দেখে নিলয় নিজেকে এমন লুকিয়ে ফেলে? আজকেও নিলয় লুকিয়ে ফেলেছে। নিলয় চায় না ওরা নিলয়কে দেখুক, কিন্তু কেন? আসল প্রশ্ন, ওই ছেলেগুলো কে, কেন ভার্সিটিতে আসে? পরের দিন ভার্সিটিতে আসে সবাই। আজকে ওদের ক্রিকেট ম্যাচ। নিলয় ওদের ক্লাসে সবার সাথে বসলো। 11 জনকে সিলেক্ট করা হয়েছে। একটু পর ম্যাচ শুরু হয়। রিশানরা আগে ব্যাট করতে নামবে। টসে ওরাই জিতেছে। নিলয় আশেপাশে তাকায়। রিশানদের সাথে ওই ছেলেগুলোও আছে, তাই নিলয় আড়ালে গিয়ে বসে খেলা দেখতে থাকে। রিশান ব্যাট করছে। 10 ওভার করে ম্যাচ। রিশানেরা প্রতিটা ওভারে 2 করে 6 মারছেই। 5 উইকেট শেষে রিশানদের রান হয়েছে 10 ওভারে 170। হিউজ রান টার্গেট। ফাহিম ব্যাট করতে নামে, কিন্তু সে একা টিকে থাকলেও 70 রান করতে গিয়ে 6টা উইকেট হারিয়ে ফেলেছে। এজন্য ম্যাচটা বেশ বোরিং হয়ে গেছে। তাই সেই বাইকে আসা কালো পোশাক পরা ছেলেগুলো চলে যায় সেখান থেকে। ফাহিম একাই খেলে 120 করে 10 ওভার শেষ করে। তার মানে জুনিয়ররা আবার হারছে। সবাই মাঠে প্রবেশ করে। নিলয়ও আসলো। ফাহিমদের এসে ইচ্ছামতো টিস করতে থাকে সিনিয়ররা। হঠাৎ নেহা বলে, এই, তোমরা এমন করছো কেন? জিতেছো, চলে যাও। আরে আমার সুন্দরী যে, তোমার সাথে যে কথা আছে, ম্যাচ হারলে বলেছিলাম না আমরা আর কিচ্ছু করব না। এখন তো তোমরা হারছো, তা আমাদের তো কিছু নিতে হবে। দেখো, এসব বাদ দাও, চলে যাও তোমরা। উফ, সেটা বললে তো হবে না, কি নেব দেখবা। রিশান কথাটা বলেই ঠাস করে নেহার বুক থেকে ওড়না টেনে খুলে নেয়। নিজের গলায় পেঁচিয়ে বলে, সাহস থাকে বা ক্ষমতা থাকে তো ওরা নিয়ে যাও। রিশান, আমার ওড়না ফেরত দাও বলছি। এভাবে ফেরত দেবো বলে তো ওড়নাটা নিইনি। এটা আমি যেমন ছিনিয়ে নিয়েছি তোমরাও নাও। তবে হ্যাঁ, এই ওড়না নেওয়ার জন্য আমাদের সাথে আবার একটা ম্যাচ খেলতে হবে। এবার যে খেলা হবে তার দল যদি হেরে যায়, তবে যে ক্যাপ্টেন থাকবে তার অনেক খারাপ অবস্থা হবে। বলো, কে ওড়নার জন্য এবার নেক্সট ম্যাচ খেলবে আমাদের সাথে? রিশানের কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। নেহা বুকে হাত দিয়ে নিজেকে ঢেকে রেখে সবার দিকে তাকাতে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলল না। নেহার খারাপ লাগে। সে ব্যাডমিন্টন প্লেয়ার হলেও ক্রিকেটের জন্য এদের সাথে সিনিয়রদের সাথে ঝামেলা করলো, অথচ নেহার জন্য কেউ এগিয়ে আসলো না। রিশান হাসতে থাকে এদের অবস্থা দেখে। কি সব বেড়ালের বাচ্চারা ভয় পেয়ে গেলে? একটাই তো ম্যাচ, যদি হারো তবে তাকে বস্ত্র হরণ করব। আর নেহা আমাকে তখন কিস করবে। আর যদি জিতে যাও তাহলে আমি নেহার পা ধরে ক্ষমা চাইব। রাজি? রিশানের কথা শুনে সবাই পিছিয়ে গেল। নেহা মাঝখানে দাঁড়ানো, গোল হয়ে সবাই দেখছে আর শুনছে। নেহা চাইলেই ওর বাবাকে বলে সব ঠিক করে নিতে পারে, কিন্তু এখানে যখন খেলাটাকে ইনভলভ করা হয়েছে, নেহা চুপচাপ তাই সব সহ্য করছে। নেহা মাথা নিচু করে থাকে। রিশানরা সবাই জুনিয়রদের নিয়ে খারাপ মন্তব্য করতে শুরু করে। সবাই লুজার লুজার বলে চিল্লাতে শুরু করলো। রিশান বলে, তাহলে কেউ নেই আমাদের সাথে এবার খেলা দেওয়ার মতো। তোদের কারো ভার্সিটিতে আসার দরকার নেই। কোলবালিশ নিয়ে শুয়ে থাকতো ওরা। রিশানের কথা শেষ হতেই ভিড়ের মধ্যে থেকে কে যেন একটা হাত উঁচু করলো। মাথার উপর দিয়ে একটা হাতি দেখা যাচ্ছে। রিশানের চোখ যায়। তখন রিশান বলে,
আহারে, আছে তো একজন। এই তোরা সাইড দে, দেখি ছেলেটাকে। রিশানের কথা মতো সবাই সরে দাঁড়ায়। ফাঁকা হতেই সবাই দেখে নিলয় হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে তো রিশানদের হাসি আর থামেই না। সবাই যেন হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। তবে নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে, কারণ এত বছর যাদের সাথে মিশেছে তারা কেউ এগিয়ে এলো না। অথচ যাকে নেহা অপছন্দ করে, সহ্য করতে পারে না, তার অপমানে হাসি তামাশা করে, সেই ছেলেটাই নেহার অপমানে এগিয়ে আসলো। নেহা যেন চোখকে বিশ্বাস করতে পারে না। নিলয়কে রিশান হাসতে হাসতে বলে, হেই মদন চান্দু, এইদিকে আয়। নিলয় হেঁটে আসে। রিশান নিলয়ের কাঁধে হাত দিয়ে বলে, তুই কি জানিস ক্রিকেট কিভাবে খেলতে হয়? না। শালা, অমনি নেহার নায়ক হিসেবে চলে আসছো। বলদ, জানিস এই ম্যাচের ট্রিফি কি কি? হ্যাঁ, নিজের কাপড় ছেঁড়া ভার্সিটিতে হাঁটতে হবে, আর নিয়াকে কিস করবেন, আর হারলে মাপ চাইবেন। তবুও তোর এত সাহস আসলো কোথা থেকে? জানিস আমরা বি টিম নিয়ে খেলেছি। হুম। এই টিমের সবাই খেললে তোরা কত রানে অল আউট হবি জানিস? যা, তোকে একটা সুযোগ দিলাম, সাহস করে যেহেতু এগিয়ে এলি, যা বাড়ি যা, খেলা হবে না। না, খেলা হবে। আমি খেলা দেখতে আসছি। আমি ওই মেয়েটাকে চিনি না, তবে যতটুকু জানি সে আমার ক্লাসের একজন। আমি চাই না এই তুচ্ছ খেলা নিয়ে তার অপমান হোক। আমি আমার জন্য নয়, আমি তার জন্য, তার সম্মান ফেরানোর জন্য খেলবো। হার জিত তো থাকবেই। বাহ, ভালোই তো। আচ্ছা, যা টিম সাজা। নেহার ও না আমার কাছে থাকলো, দেখি কতটা সম্মান দিয়ে ফেরত নিতে পারিস। বলো তো একটা। রিশান কথাগুলো বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। জুনিয়রদের সবাই চলে যেতে থাকে। মাঠের মাঝখানে ফাহিম, নেহা আর নিলয় দাঁড়িয়ে আছে। নিলয় তার গা থেকে শার্ট খুলে নেহার কাঁধে ঝুলিয়ে দিল। নেহা সেটাতে নিজেকে পেঁচিয়ে নেয়। ফাহিম চিৎকার করে নিলয়কে বলে, তুমি কি পাগল? ওরা কি কি করতে পারে সেটাও তোমার ধারণা নেই। মেনে নিলাম তুমি খেলা দিয়েছো, কিন্তু তুমি খেলতে পারো। তুমি আসলে একটা বলদ। ফাহিম বকে যাচ্ছে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। নেহা ফাহিমকে থামিয়ে বলে, চুপ কর তুই। নিজে কি করেছিস? তোর বন্ধু আমি, আর শেষে কিনা তোরাই মুখ ফিরিয়ে চলে গেলি। আর যাকে আমি চিনি না, অপমান করি, হাসাহাসি করি যাকে নিয়ে, সে পারুক আর না পারুক, আমার জন্য তো সে এগিয়ে এসেছে নাকি? কিন্তু তোরা, ভাবতেই অবাক লাগছে, তোরা আমার বেস্ট ফ্রেন্ড, সবগুলো স্বার্থপর। আসলে এমন না, তুই বুঝতে পারছিস না জিনিসটা। তুই দেখলি না ওরা কি কি বলে গেল? হেরে গেলে কি হবে? যে হারার ভয় পায় সে হারতে থাকে। জিতার কনফিডেন্স থাকলে বহুদূর এগিয়ে যাওয়া যায়। বন্ধ করো তোমার লেকচার। চেনে না ওদের, পারে না ক্রিকেট, আবার ভাব ধরে খেলা দিতে। চুপ কর ফাহিম। নিলয়, আমি তোমার সাথে আছি। নতুন টিম ম্যানেজ করে দেব আমি। এমন স্বার্থপর বন্ধু আমার লাগবে না। কথা বলবি না তুই আমার সাথে। নেহা রাগ করে চলে যেতে থাকে। পিছন থেকে ফাহিম ডাকতে থাকে, ওই নেহা, শোন না, সরি রে। নিলয় ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। তারপর সে ক্রিকেট পিচের দিকে তাকায়। হাঁটু ভাঁজ করে বসে পিচে একটু হাত বুলিয়ে একটু শব্দ করে হেসেই হাঁটা শুরু করলো। নিলয়ের এই রহস্যময় হাসির কি মানে আছে? রুমের এক কোণায় বসে আছে নিলয়, মানে নিলয় নিজের বিছানাতে বসা। ফোনে কি যেন করছে সে। হঠাৎ লিমনেরা জোরে জোরে বলে, তাকে দেখলাম না কখনো প্র্যাকটিস করতে, দেখলাম না কখনো খেলা নিয়ে কথাও বলতে, অথচ সেই ছেলে নাকি রিশানদের সাথে খেলা করবে। হাসি পায় এসব শুনতে ও দেখতে। হ্যাঁ, ঠিক বলেছো ভাই। বেচারা যে কি হবে, এত এত মারে তাকে ওরা। তারপরও ভাব নিতে গেছে তাদের সাথে। এ পুরাই বলদ। কোথেকে যে আসলো এমন একটা ছেলে, বছরের শুরুতেই হুট করে ইয়ারে ভর্তি হলো। আজব, সাথে পাগল ছাগলও বটে। ওরা তিনজন নিলয়কে নিয়ে মজা করতে থাকে। একটা সময় নিলয় কানে হেডফোন গুঁজতে বাধ্য হয়, কিন্তু তারপরও নিলয় ওদের কারোর সাথেই কথা বলে না। রিশানেরা বসে আছে, সবাই আর জমিয়ে আড্ডা দিচ্ছে। সুজন এসে বলে, ভাই নেহাকে তো তুমি ভালোবাসো, তাহলে কেন এমন করলে ওর সাথে? আরে ধুর, ভালোবাসি, কিন্তু সে আমাকে না করে দেয়, তাই এই শাস্তিটা ওরে দিলাম। তাছাড়া নেহার বাবার সাথে আমার বাবার বন্ধুত্বর সম্পর্ক। নেহাকে বিয়ে করতে পারলে আমার অনেক দিক লাভ হবে। নেহাকে বিয়ে করতে পারলে আমার অনেক দিক লাভ হবে। আর আমি ভালো ক্রিকেটার, জাতীয় দলে চান্স আছে। সব মিলিয়ে
এত এত ভালো পজিটিভ কিছু থাকতেও নেহা আমাকে সবসময় রিজেক্ট করে যায়। এটা তো আমি আর মেনে নিতে পারি না। সেজন্যই হালকা করে ওকে একটু শাস্তি দিলাম। তবে ওই নতুন ছেলেটা কিন্তু অন্যরকম। দেখোনি জীবন স্যারের সাথে কিভাবে হেসে হেসে কথা বলছিল? হ্যাঁ, এটা ঠিক। আর ও তো একটা মদন বলদ। ও আমাদের সাথে খেলবে কিভাবে? আর তাছাড়া ওর সাথে কেইবার টিম মেম্বার হয়ে খেলবে? ঠিক বলছো, চলো পার্টি করি। সুজনের কথা শেষ হতেই রিশানের ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাজ নামের কারো নাম্বার সেভ করা। রাজ হলো সেই বাইকের ছেলেগুলোর লিডার, যাদের দেখেই নিলয় লুকিয়ে পড়ে। রিশান ফোন রিসিভ করার আগেই ওদের বলে, এই ভাইয়া ফোন করেছে, চুপ সবাই। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? ম্যাচের রেজাল্ট কি ছিল আজ? আরে ভাইয়া, তুমি জানো না ম্যাচের রেজাল্ট কি হবে? প্রতিবারের মতো আমরাই তো জিতে যাই। এইবারও কি ব্র্যাকেটম হবে নাকি? শুধু শুধু তোমাকে ইনভাইট দিলাম। গুড। তা কি করছিস? কিছু না, বসে আছি। আমার ম্যাচ আছে 10 দিন পরে, আসবা তো? আরে না, একগেমই ম্যাচ, তোরা তো জিতবি, দেখতে ভালো লাগে না। আজকাল কি ছিল এটা? হ্যাঁ, তোমারও তো ওই একটাই কাজ, ইন্টারন্যাশনাল মাফিয়া লিডারের সার্ভিস দেওয়া। ও, সে হলো পুরো ওয়ার্ল্ডের টপ রাফিয়ান, দ্য কিলার। যাই হোক, এইসব তোর জানা লাগবে না। তুই পড়াশোনা আর স্পোর্টসে মন দে। রাখলাম। রাজ কথাটা বলে ফোন কেটে দেয়। রিশান পকেটে ফোন রেখে আবার আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল। নেহা মন খারাপ করে বসে আছে। বাড়ির সবাই কারণ জানতে চাইলেও নেহা কিছু বলেনি কাউকে। নেহার বেস্ট ফ্রেন্ড হলো তার ভাইয়া, মানে নীরব হলো তার সবচাইতে বন্ধুর মতো কাছের মানুষ। সব কিছুই নেহা তাকে শেয়ার করে। নেহা একা একা বসে আছে তার রুমে। দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পায় নেহা। সেদিকে না তাকিয়ে নেহা বলল, তোমাদের না বললাম আমাকে জ্বালাবে না? বিরক্ত লাগছে সব, যাও তো এখন। ভিতরে আসবো? আরে ভাইয়া তুমি, এসো এসো, অনুমতির কি আছে? নীরব ভিতরে আসলো, নেহার পাশে বসলো। নেহার গাল টেনে বলে, কি ব্যাপার, আজকে রাজকন্যার মুড খারাপ যে? কি হয়েছে? খেলায় কি আজকেও হার? ইস, বলেছিলাম না আমাকে নিয়ে যা। মন খারাপ করতে হয় এটা নিয়ে? কি করিস? কি হয়েছে বলতো? বাড়ির সবাই তোকে নিয়ে আলোচনা করছে, তুই নাকি কারোর সাথে কথা বলছিস না, আবার নাকি মেজাজও দেখাচ্ছিস। বলতো ঘটনা কি? বলতে পারি, একটা শর্তে। আচ্ছা ঠিক আছে, বলে ফেল এবার। শর্তটা শোনো। সব শোনার পর তুমি কোনো রিয়্যাক্ট করবে না, কোনো প্রকার আমার ব্যাপারে জড়াতে চাইবে না। ওকে রাজি, বল এবার। আজকে জানো কি হয়েছে? ম্যাচ শেষে রিশান এসে আমার গা থেকে ওড়না খুলে নেয়। কি? রিশানের এত বড় সাহস? ভাইয়া, তুমি কিন্তু শর্ত মেনে নিয়েছো। আচ্ছা আচ্ছা, দ্রুত বল। ম্যাচ শেষে যখন ওড়না কেড়ে নেয়, সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আমি নিজেকে ঢেকে নিই। তারপর? তখন সবাই ওড়না ফেরত চায়, কিন্তু রিশান বলে ওর থেকে ওড়না নিতে হলে ক্রিকেট ম্যাচ খেলতে হবে তাদের সাথে, জিততে পারলে ওড়না ফেরত দেবে, আর আমরা হেরে গেলে তাকে ভালোবাসতে হবে, এমন কিছু। রিশানকে তো আমি... শোনো আগে। তো সে আরও বলে এবার যে আমার ওড়না ফেরত নিতে খেলা দেবে, যদি সে বা তার টিম হেরে যায় তবে তাকে অর্ধ কাপড় পরে সারা ভার্সিটি কান ধরে হাঁটতে হবে। তারপর? এরপর কেউ আসে না এগিয়ে। তোমাকে যে নিলয়ের কথা বলেছিলাম না, ওই বলদ মার্কা ছেলে এগিয়ে আসে। সাহস করে সে রাজি হয়, আমার সম্মান ফেরত নিতে সে ওদের সাথে খেলতে চায়। দেখেছো ছেলেটা কত ভালো, একটা মেয়ের আত্মসম্মান সে নষ্ট হতে দেবে না, বাকিরা ভয়ে আসে না। বলেছিলাম না ছেলেটা অনেক ভালো। তারপর? তারপর সে ওর শার্টটা আমাকে দেয় পরতে, সেটা পরি। তারপর সে ওর শার্টটা আমাকে পরতে দেয়, সেটা পরি। এখন আমাদের খেলা হবে ওদের সাথে, তুমি কোনোভাবেই জড়াতে চাইবে না এসব ব্যাপারে, এমনকি খেলা দেখতেও যাবে না। কেন? যদি যাও আমি জানি তুমি রিশানকে পিটাবে,
তাই যেতে পারবা না, আমরা সামলে নেব। তুমি খালি ফাহিমকে একটু বুঝিয়ে বলো। বেশ, অপেক্ষা করলাম। নীরব চলে যায়। বাহিরে গিয়ে ফাহিমকে কল দিয়ে বলে, ফাহিম, আজকে ভার্সিটিতে কি হয়েছে রে? ভাইয়া আসলে মানে আমি সব জানি। শোন, টিম সাজিয়ে ফেল। যদি নেহাকে হেল্প করিস তবে তোকে জাতীয় দলে ঢোকানোর ব্যবস্থা করব। ঠিক আছে ভাইয়া, আমি সব করব, চিন্তা নেই। নীরব কল কেটে চলে যায় সেখান থেকে। এদিকে নেহা তার রুমে বসে নিলয়ের দেওয়া শার্টের দিকে তাকিয়ে আছে। কেমন যেন ওর ভালো লাগা কাজ করছে বারবার শার্ট দেখতে। নিলয়ের শার্ট খুলে তার দিকে বাড়িয়ে দেওয়ার দৃশ্যটা বারবার মনে পড়তে থাকে নেহার, আর সেটা মনে করে ও মুচকি মুচকি হাসছে। পরের দিন নেহা দ্রুত ভার্সিটিতে আসে, নিলয়কে খোঁজে, কিন্তু নিলয় এখনো আসেনি। নেহা ব্যাডমিন্টন গ্রাউন্ডে বসে আছে। ফাহিম আসলো ওর কাছে। নেহা ফাহিমকে দেখে বিরক্তির একটা এক্সপ্রেশন দিয়ে তাকালো। ফাহিম বলে, রাগ করিস না রে দোস্ত, আসলে আমার উচিত ছিল তোর হয়ে কথা বলা, কিন্তু ভয় পেয়েছিলাম। সরি রে, আমি আছি তোর সাথে, চিন্তা করিস না। বাকি সব প্লেয়ার আমি ম্যানেজ করে ফেলবো, প্রমিস আর হবে না এমন। প্লিজ দোস্ত, মাফ করে দে। থাক, হয়েছে। রাখ তোর শরীর ঢং, যা সামনে থেকে, ভালো লাগছে না। আরে বললাম তো সরি, এই যে তোর সাথে আছি আমি। ঘোড়ার ডিম আছিস। ভাইয়া কল না দিলে তো ভয়ে মনে হয় ভার্সিটিতেই আসতিস না। ধুর, তুই না বুঝিস না কিছু। আচ্ছা বাদ দে, একটা কাজ কর, রিশানদের সব প্লেয়ারদের প্র্যাকটিসের ওপর নজর রাখ। সেটা না হয় করব, কিন্তু তোর হিরো কোথায়? এখনো তো দেখে আসিনি। অন্যদিন তো অনেক আগে চলে আসে, আজ দেরি হচ্ছে যে। ভয় পেল না তো আবার? চুপ থাক, ও তোদের মতো না, সে অন্যরকম। বাবা, এই কদিনে তো এত আপন হয়ে গেল। ওয়াও, বেশ ভালো তো। ঘটনা কি? বাজে বকিস না শয়তান ছেলে। সে হেল্প করেছে আমাকে, ভাবছি তাকে একটা ট্রিট দেব। ইস, কোনোদিনও আমি পেলাম না টিপ। কিন্তু নিলয় কোথায়? ওরা বেশ কিছুক্ষণ নিলয়কে নিয়ে আলোচনা করলো, কিন্তু নিলয়কে কোথাও পেল না। দুজনেই ক্লাসে আসে, ক্লাস চলতে থাকে তার গতিতে। কিন্তু আজ নিলয় আসেনি। স্যার ঘোষণা দেয় আর দুদিন পর মান্থ এক্সাম। প্রতি মাস শেষে ক্লাস টেস্ট নেওয়া হয়, আর সেখানে যে ফার্স্ট হয় তাকে গিফট সহ জীবন স্যারের সাথে ক্লাস করার সুযোগ করে দেওয়া হয়। দুদিন কেটে যায়, নিলয় আসেই না ভার্সিটিতে। সে তার ম্যাচেও নেই। দুদিন ধরে নিলয় মিসিং। আজকে ওদের ভার্সিটিতে সব ক্লাসের এক্সাম শুরু। একদিনে প্রতিটা সাবজেক্টের উপর 25 মার্কসের এক্সাম নেওয়া হবে। সবাই যার যার ক্লাসে প্রতিটা বেঞ্চে সিঙ্গেল করে বসেছে। শেষ বেঞ্চটা ফাঁকা। পরীক্ষা শুরু হওয়ার এখনো 10 মিনিট বাকি। সবারই খাতা দেওয়া হয়ে গেছে। নেহা আশেপাশে তাকায়, নিলয়কে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু নিলয় নেই। এই 2 দিন নিলয়কে সে অনেক খুঁজেছে মনে মনে, কিন্তু কোনো প্রকার হদিশ পায়নি সে নিলয়ের। নিলয় মিসিং এটা নিয়ে নেহাকে অনেক ট্রোল করেছে ওর বন্ধুরা, কিন্তু কিছুই করার নেই। নেহা চুপচাপ সহ্য করেছে। পরীক্ষা রুমের দরজা বন্ধ করে দেবে এমন সময় নিলয় এসে দরজার সামনে দাঁড়ায়। নিলয়ের কাঁধে স্টুডেন্ট কার্ড ঝোলানো। ক্লাস টেস্ট, অ্যাডমিট কার্ডের প্রয়োজন নেই, এটা টিচার কর্তৃক নেওয়া হয়, তাই সে স্টুডেন্ট কার্ড নিয়ে এসেছে, এটাই দরকার। নিলয়কে দেখে মহিন স্যার বলে, আরে স্যার আপনি, এত দ্রুত আসলেন। তাছাড়া আপনাকে তো এতদিন ক্লাসে দেখিনি। শুনে ভালো লাগলো, আপনি আমাকে মিস করছেন। সেটা আর একটা কথা বললে এক্সাম দিতে দেব না। আর কি বা দিবা তুমি? 25-এর মধ্যে তুমি 10 পেলে তোমাকে গিফট দেবো আমি। যাও। নিলয় কিছু না বলে ভিতরে প্রবেশ করে। নিলয় সামনের বেঞ্চে দাঁড়ায়। স্যার পরীক্ষার খাতা দিয়ে বলে, দাঁড়িয়ে কেন? পিছনে বেঞ্চ তো ফাঁকা আছে, যাও। স্যার, পেন আনতে ভুলে গেছি। নেহা সামনের বেঞ্চে বসেছিল। এতক্ষণ সে নিলয়ের আসাটা টের পায়নি। সে হঠাৎ নিলয়ের কথা শুনে চমকে তাকায় সামনে। ক্লাসে এতক্ষণে নিলয়ের কথা শুনে হাসির রোল পড়ে গেছে। যার আজ এক্সাম সে কিনা কলমই আনেনি। হাস্যকর এটা অনেক। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন নেহা বলে, এই নাও আমার পেন, আমার কাছে আরো পেন আছে। নিলয় ভদ্র হাসি দিয়ে দ্রুত পেন নিয়ে সেখান থেকে ছুটে আসে লাস্ট বেঞ্চে। স্যার বলে, ননসেন্স। নিলয় বসে। একটু পর স্যার কোশ্চেন পেপার দেয়। সবাই যে যার মতো করে এক্সাম দিচ্ছে। এভাবে প্রতিটা সাবজেক্টের উপরে এক্সাম চলতে থাকে। দীর্ঘ 3 ঘন্টা এক্সাম। স্যার, নেহা নোটিস করেছে
স্যার নেহা নোটিস করেছে প্রতিটা সাবজেক্ট দেওয়ার 10 মিনিট পরই নিলয় চুপচাপ বসে থাকছে আর একবারও খাতায় কিচ্ছু লিখছে না। স্যার একবার জোরে কৌতূহলী হয়ে প্রশ্ন করেছিল নিলয়কে, কি ব্যাপার, লিখছো না কেন? স্যার পারছি না, আর যা পারছি তা 2-3 মিনিটই হয়ে যাচ্ছে। হা হা হা, 2-3 মিনিট কই দেখি তুমি নকল করেছো কিনা। উঠে আসো, চেক করি। নিলয় উঠে আসে। নিলয়কে চেক করা হয়, কিছুই পায় না তার কাছে কেউ। নিলয় নিজের জায়গাতে বসে। সবাই নিলয়ের কাণ্ড দেখে হাসতে থাকে মুখ চেপে। এভাবেই এক্সাম শেষ হয়। 3 ঘন্টাতে 2 ঘন্টায় নিলয় তার এক্সাম শেষ করে খাতা জমা দিয়ে বের হয় ক্লাস থেকে। স্যার অবাক হয়ে যায়, নিলয়ের খাতা ছুঁয়ে অবধি দেখে না, নিলয়ের টেবিলে রেখে চলে আসে। সবার লাস্টে নিলয়ের খাতা রেখে চলে আসে স্যার। এক্সাম শেষে নিলয়কে নেহা খুঁজেছে পুরো ক্যাম্পাসে, কিন্তু নিলয়ের কোনো খোঁজ নেই, সে লাপাত্তা। নেহারা বসে আছে এক জায়গাতে, পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করছে। নেহা, তোর এক্সাম কেমন হলো? হবে 20-23 হতে পারে। আমারও সেম, অনেক হার্ড কোশ্চেন, এমন কোশ্চেন আমি জীবনে পাইনি। ওরা গল্প করছে, হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে নেহার সামনে দাঁড়ায়, হাতটা পিছনে রাখা ছেলেটার। নেহা বলে, কিছু বলবা, টাকা নেবা? ছেলেটা মাথা নাড়িয়ে না করে। নেহা আবার প্রশ্ন করে, তাহলে? তখনই ছেলেটা পিছন থেকে হাত সামনে এনে নেহার দিকে বাড়ায়। একটা গোলাপের সাথে সাদা কস্টেপ দিয়ে আটকানো একটি লাল গোলাপ, সাথে নেহার সেই কলমটাও আছে। তারপর নেহা নিলয়কে সারা ভার্সিটিতে খুঁজেছে তার এক্সাম শেষ হওয়ার পর, কিন্তু নিলয়কে নেহা খুঁজে পায়নি। শেষে একটা বাচ্চা ছেলে এসে ফুলসহ তারই কলমটি ফেরত দেয়। তার মানে এটা নিলয়েরই কাজ। নেহা ফুলটা হাতে নিয়ে ছেলেটাকে একটা চকলেট দিয়ে ভার্সিটি থেকে চলে আসে নেহা। খেলা শুরু এখনো 3 দিন বাকি। পরশু ওদের এক্সামের রেজাল্ট। নেহা জানে প্রথম কে হবে। সব সময় ফাহিম ফার্স্ট হয়, আর নেহা কখনো সেকেন্ড বা থার্ড। নেহা বসে আছে বারান্দায়। হঠাৎ ওর ভাইয়া নীরব আসলো। কি রে, তোর সেই হাবাগোবা ছেলের কি খবর? এক্সাম ছিল না আজ, কেমন হলো? তুমি এসে তার কথা জিজ্ঞাসা করছো কেন? ফাজিল তুমি। আর এক্সাম ভালো হয়েছে, তবে আজকে মজার ঘটনা ঘটেছে। অবশ্যই, সেটা নিলয় কেন্দ্রিক, তাই না? ও ছাড়া ভার্সিটিতে কোনো বলল আছে? ওকে নিয়েই। বাহ, বল বল। আজকে এক্সাম ছিল, নিলয় এসেছে 10 মিনিট লেট করে। এসেছে আবার কলম আনেনি। সবাই এটা শুনে হেসে দিয়েছে। বলো, সে বলদ না? আমি কলম দিই। আবার কি করেছে জানো? এক্সাম চলাকালীন 10 মিনিট ধরে লিখেছে, তারপর বাকি মিনিট বসে থেকেছে। নকলও আনেনি, আবার নাকি ওর হচ্ছেও না কিছু। কি করতে যে এখানে ভর্তি হয়েছে কে জানে। বাহ, আসলেই তো বেশ বলদ মার্কা। 30 বা তার বেশি সময় আগে থেকে ওর এক্সাম শেষ, মানে সে খাতা জমা দিয়ে চলে যায়। এক্সাম শেষে খুঁজি ওকে, কিন্তু পাই না। একটা বাচ্চা ছেলের কাছে গোলাপ সহ আমার পেন পাঠিয়ে দেয়। কি আজব ছেলে। গোলাপ সহ? কি রে বোন, ঘটনা কি? উফ ভাইয়া, তুমি না। নীরব মুচকি হাসছে নেহার কথা শুনে। নীরব আরও কিছু বলতে যাবে, তখনই দেখে গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে রাজ নামলো, রিশানের ভাই রাজ। নেহাকে নীরব বলে, নেহা থাক, আমার এখন বের হতে হবে। কই যাবা? আর ওই ছেলেটাকে ভার্সিটিতে দেখি মাঝে মাঝে। আরে চিনলি না, ও হলো এমপি রিয়াদ সাহেবের ছেলে রাজ, আমার পরিচিত। থাক, একটু ঘুরে আসি। নীরব দ্রুত চলে যায় সেখান থেকে। নেহা রুমে আসে, নিলয়ের শার্টের দিকে তাকিয়ে থাকে। পরের দিন ভার্সিটিতে আসে নেহা। নিলয় আজকেও মিসিং। ফাহিম আর নেহা বসে আছে, লিমন আসে ওদের কাছে। ফাহিম প্রশ্ন করে, এই তুই না নিলয়ের রুমমেট, ও কিভাবে থাকে জানিস? রুমমেট, তবে সেটা নামেই খালি, কিন্তু সে কখনো আমাদের সাথে কথা বলেনি। সে এক কোনায় বিছানা করে থাকে আর সবসময় কানে হেডফোন গুঁজে ফোন চাপতে থাকে। সে আজ কয়দিন ভার্সিটিতে আসেনি। ও কি খালি শুয়ে থাকে? না, সেই কদিন তো ম্যাচেও আসেনি, খালি ওর বিছানা বালিশ পড়ে আছে, আর কিছুই নেই। আচ্ছা তাহলে একটু খুঁজে দেখিও ওর বিছানায় বালিশ, কোনো কিছু পাওয়া যায় নাকি। কালকে কিন্তু রেজাল্ট,
তার পরের দিন খেলা আছে। আমি আমার মতো টিম সিলেক্ট করেছি। নেহা, তুই একবার দেখে নিস। আর নিলয় তো আছেই, দেখা যাক তোমার হিরো সেদিন কি করতে পারে। ওরা সবাই ক্লাস করে। নেহা দরজার দিকে বারবার তাকায়, কিন্তু নিলয়ের তেমন কোনো খোঁজ নেই। নিলয় যে কেন আসছে না এটা নেহা বুঝতে পারছে না। এটাও নেহা বুঝতে পারছে না যে নিলয়কে নিয়ে সে কেন এত ভাবছে। কোনো কারণও খুঁজে পাচ্ছে না সে। এভাবে সেদিনের মতো ক্লাস শেষ হয়। সেদিন রাত্রে লিমন নিলয়ের বিছানার কাছে আসে। বিছানা ঘেটে কিছুই পায় না ও। যখন লিমন বালিশ সরায় তখন দেখে একটা কাগজ ভাঁজ করে রাখা। লিমন সেটা হাতে নেয়। এক ভাঁজ করা পেপারটি মেলায় সে। সেখানে টেরা বেঁকা হাতে কয়েক লাইন লেখা আছে কিছু। লিমন পড়ার চেষ্টা করে। নীল, তুই ভালো থাকিস রে। আমাকে কখনো খোঁজার চেষ্টা করিস না। আমি আর ভালো নেই, ভালো থাকতে পারবো না। নিজের খেয়াল রাখিস, কখনো ঝামেলা করিস না। এতটুকু লেখা পড়ে লিমন। কিন্তু এটা কার লেখা? লিমন তাড়াতাড়ি ছবি তুলে নিল লেখাটার। তারপর ফাহিম ও নেহার কাছে সেন্ড করে দেয়। আগের জায়গাতে পেপারটা রেখে ওদের মতো ওরা প্র্যাকটিস করতে চলে যায়। আজকে রেজাল্ট দেবে। নিলয় সবার আগে ক্লাসরুমে এসে বসে আছে। নেহা ভিতরে এসে দেখে নিলয় পিছনের বেঞ্চে বসা। নিলয়কে দেখে নেহার মুখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নেহাকে কেমন খুশি খুশি লাগছে। নিলয় তার স্বভাব মতো বেঞ্চে মাথা দিয়ে শুয়ে থাকে। কিছু সময় পর স্যার প্রবেশ করলো। এটা মহিন স্যার। সে এসেই গুরুগম্ভীরভাবে সবার দিকে তাকালো। নিলয়কে দেখে উনি আজ কিচ্ছু বলল না। চুপচাপ ব্লুটুথ ইউজ মাইক্রোফোন মাথায় ঝুলিয়ে মুখের সামনে মাইক্রোবাট নিয়ে বললেন, প্রতি মাসের শেষে যে ক্লাস টেস্ট নেওয়া হয় সেটাতে রেজাল্ট আমার পরিচিত হয়ে থাকে। কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। আমি প্রথম 10 জনের নাম ঘোষণা করছি এবং 5টা সাবজেক্ট মিলিয়ে মোট 125 নাম্বার হয়। সেই নাম্বারটা তার নামের পাশে ঘোষণা করছি। 10 জনের তালিকায় 10 নম্বরে আছে লিমন, সে 95 পেয়েছে। তারপর হৃদয়, মুস্তাক, এরা 96 ও 97 পেয়েছে। স্যার এভাবে এক এক করে সবার নাম ঘোষণা করলো। স্যার 3 নাম্বার পজিশনে কে আছে তার নাম ঘোষণা করার আগে থামলেন। এখন বাকি আছে 3 জনের নাম প্রকাশ। বাকি 6 জনের ভিতরে নিলয়ের নাম নেই। অবশ্য নিলয়ের নাম থাকবেও না ওরা জানে। নিলয় চুপচাপ সবার নাম আর নাম্বার শুনছে। স্যার বলল, এবার 3 নম্বর পজিশনে যে আছে সে হলো নেহা। 125-এর মধ্যে সে 120 নম্বর পেয়েছে। নেহা পুরস্কার নিয়ে যাও। নেহা সহ ফাইম অবাক হয়, কারণ নেহার সেকেন্ড হওয়ার কথা, কিন্তু সে থার্ড কিভাবে? এই টপ 3-তে আর কে যোগ হলো? নেহা গিয়ে স্যারের থেকে পুরস্কার নিয়ে আসে। একটা দামি ব্যাডমিন্টনের ব্যাট আর বই উপহার পেয়েছে সে। স্যার এবার 2 নাম্বার পজিশনের নাম ঘোষণা করলো। 2 নম্বরে আছে সবার পরিচিত ফাইম। সে মোট 123 নম্বর পেয়েছে। ফাইম পুরস্কার নিয়ে যাও। ফাহিম সহ ক্লাসের সবাই হাঁ হয়ে গেছে। মানে এতটা অবাক এর আগে কেউ হয়নি। ক্লাসে তখন কথার রোল পড়ে গেছে। কে প্রথম হয়েছে সেটা সবার মধ্যে এক প্রকার বলাবলির প্রতিযোগিতা চলল। স্যার সবাইকে চুপ করিয়ে দেয়। ফাহিম আসে স্যারের কাছে। একটা ক্রিকেট ব্যাট ও একটা হ্যান্ড গ্লাভস উপহার দেয়, সাথে কতগুলো বই। ফাহিম চুপচাপ নিজের জায়গাতে এসে বসেছে। সারা বছর প্রথম হয়ে এসেছে সে। তাকে টপকানোর মতো ভার্সিটিতে কেউ ছিল না, কিন্তু এবার সে দ্বিতীয়। তাহলে প্রথম কে হয়েছে? স্যার প্রথম জনের যখন নাম ঘোষণা করতে যাবে তখনই জীবন স্যার ক্লাসে প্রবেশ করে। স্যারকে দেখে সবাই অবাক, কারণ এই স্যার কখনো এভাবে কোনো ক্লাসে আসেন না। প্রিন্সিপালের থেকেও যেন উনি দামি। জীবন স্যার এসে মাইক্রোফোন নিয়ে বলে, বসো সবাই। পৃথিবীটা বিচিত্র। এখানে প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টায় কত কিছু পরিবর্তন হয়ে থাকে। 1 সেকেন্ড কারো জীবনও জীবন স্যারের মতো বদলে যায়। মজা করলাম। তোমরা কি জানো এই ভার্সিটিতে আমি লাস্ট 10 বছরে পুরো ভার্সিটির সবার থেকে বেস্ট নাম্বার কেউ অর্জন করেনি। সে খালি তোমাদের ক্লাসের গর্ব নয়, বরং পুরো ভার্সিটির গর্ব এখন সে। সব ক্লাস মিলিয়ে সেকেন্ড নাম্বার পেয়েছে ফাহিম। 123 দিয়ে সে পুরো ভার্সিটিতে সেকেন্ড। বাকিরা 21 অবধি গিয়েই থেমেছে। যাই হোক, প্রথম জন ক্লাসের
পক্ষ থেকে পুরস্কার তো পাবেই, সাথে সে জার্সি পাবে যার ভার্সিটির তরফ থেকে। এবার তাহলে প্রথম জনের নাম ঘোষণা করি। পুরো ভার্সিটি যে প্রথম হয়েছে তার নাম্বার হলো 125, নাম নিলয়। জীবন স্যারের মুখ থেকে নিলয় নামটা শুনেই সবাই হাঁ করে ঘুরে তাকায় পিছনে। সবার চোখ যেন ছানা বড়া। সবার মুখেই তখন নিলয় নাম নিয়ে আলোচনা। জীবন স্যার নিলয়কে ডাক দেয়। নিলয়, এদিকে আয়, শুয়ে আছিস কেন? জীবন স্যারের কথা শুনে সবাই আরো অবাক হয়, কারণ ওনার কথা শুনে মনে হচ্ছে নিলয় যেন ওনার কতদিনের চেনা। নিলয় উঠে দাঁড়িয়ে হাসি হাসি মুখ নিয়ে জীবন স্যারের সামনে আসলো। জীবন স্যার নিলয়ের চুলগুলো টেনে বলে, আমি জানতাম তুই ছাড়া কেউ প্রথম হবে না। বাচ্চাদের সাথে পরীক্ষা দিলে এমন হবে। যাই হোক, পুরস্কার দিবে প্রিন্সিপাল স্যার, আসছে উনি। জীবন স্যারের সাইন করা টি শার্ট জার্সি উপহার পায় নিলয়। নিলয় সব পুরস্কার পেয়ে মহিন স্যারের কাছে আসে। কানের কাছে মুখ নিয়ে নিলয় বলে, স্যার, আপনি মনে মনে ভাববেন না আমি নকল করেছি, নিজে চেক করেছিলেন। এখন আপনার পুরস্কারটা বাকি রইল স্যার, ওটা তোলা থাক। নিলয় জীবন স্যারের সাথে ক্লাস থেকে বের হয়। ফাহিম আর নেহা মহিন স্যারের থেকে নিলয়ের খাতাটা নিল। খাতায় চোখ বোলাতে বোলাতে অবাক হয় ওরা দুজন। হাতের লেখা এতটা সুন্দর যে ওদের চোখ কপালে উঠে গেছে। আবার কোনো কোশ্চেনের কোনো ভুল অ্যান্সার নেই। নেহা নিলয়ের এই গুণ দেখে পুরো ইমপ্রেস। নিলয়ের ভিতরে যে এমন কিছু আছে ওরা তা জানেই না। তাহলে সে কেন এমন নিজেকে লুকিয়ে রাখে? ভাই, কালকে কিন্তু আমাদের জুনিয়রদের সাথে ম্যাচ আছে। সুজনের কথায় রিশান হাসলো। জুনিয়রদের সাথে ম্যাচ? এটা নিয়ে ওরা আবার আলোচনাও করে। রিশান হেসে বলে, দূর, রাখতে তোর ম্যাচ। ওইসব ম্যাচ নিয়ে সিরিয়াস, এমনিতেই জিতবো, ওদিকে নিয়ে ভাবছিস কেন? ওকে, তাহলে চলো সবাই আড্ডা দেই। ওরা সবাই আড্ডা দিতে থাকে। তবে ভার্সিটিতে সবার থেকে নিলয় যে বেস্ট নাম্বার পেয়েছে এটা রিশানের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ এখানে স্পোর্টসের উপরে বেশি নাম্বার দেওয়া হয়। যে ভালো খেলে প্রতি পরীক্ষাতে তাকে এক্সট্রা নাম্বার অ্যাড করে দেয়। তাহলে নিলয় কেন ফুলফিল নাম্বার পেল? ফাহিম নেহা নীরব বসে আছে। কে কে প্রথমে ওপেন করবে, কে কোন পজিশনে খেলবে, কে প্রথম বল করবে, এসব আলোচনা করছে। সব শেষ করে নীরব বলে, আজকে তো তোদের রেজাল্ট দিল, কেমন করলি? নিলয় প্রথম হয়েছে। গ্রেট, প্রতিভা দেখছিস? ছেলেটাকে তো দেখতে হবে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে সে ট্যালেন্টেড। ওরা সবাই মিলে নিলয়কে নিয়ে আলোচনা করে। নেহার মাথার মধ্যে লিমনের পাঠানো নিলয়ের কাছে চিঠির কথা ঘুরতে থাকে। কে লিখবে নিলয়কে এই চিঠি? আর নিলয় ভার্সিটিতে আসে না, মেসেও থাকে না, তাহলে সে কোথায় থাকে, কি করে? পাত্তা কেন পাচ্ছে না নেহা? পাত্তা কেন পাচ্ছে না তাকে? নেহা এসব ভাবতে ভাবতে নিজে রুমে আসে। তারপর নিলয় তার চিঠিটা খুঁজতে থাকে। এটা তার কাছে একমাত্র উপহার। এটা হারালে নিলয় পুরো নিঃস্ব হয়ে যাবে। কিন্তু কে এই চিঠি নিলয়কে দিয়েছে? কার লেখা চিঠি এটা? নিলয় এত করে খুঁজছে কেন? আজকে ওদের সেই কাঙ্ক্ষিত ক্রিকেট ম্যাচ। চারপাশে দর্শক হয়েছে অনেক। নিলয়ের কোনো পাত্তা নেই। নেহার মন খারাপ লাগছে। তবে নিলয় সবার শেষে আসলো। প্রথমে নেহা ভেবেছিল নিলয় আসবে না। নিলয় আজকের খেলার ক্যাপ্টেন। নিলয় তার দলীয় জার্সি পরে নিয়েছে। নিলয় টসের জন্য আসে। টসে জিতে যায় নিলয়। নিলয় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফাহিম বলে, টসে জিতেছিলাম, ব্যাট নিতা, ওরা হিউজ টার্গেট দেবে, আমরা সেটা পূরণ করতে পারবো না। দেখা যাক কি হয়, চলো মাঠে যাই। সবাই মাঠের মধ্যে আসে। নিলয় সবাইকে বলে, তোমরা আমাকে চেনো না, আমিও তোমাদেরকে চিনি না, তবে আজকের খেলায় আমরা একটা টিম, তাই আমরা আমাদের ফিল্ডিং নিজেদের বেস্টটাই দিব, ইনশাআল্লাহ জিতবো। হৃদয় ভালো বল করে, ও প্রথম বল করুক। আচ্ছা। ম্যাচ শুরু হয়ে যায়। হৃদয় প্রথম ওভারে একটা 6 দিয়েছে আর একটা 4। রিশান ব্যাট করছে। মোট 15 ওভারের খেলা। খেলা চলতে চলতে 8 ওভার শেষ। রান সংখ্যা তখন 140 হয়ে গেছে। 4টে উইকেট পড়ে গেছে। আরও ওভার হয়। রান তখন 190। লাস্ট ওভার হবে এবার। রিশান এখনও আউট হয়নি। ওর রানও 90। সে এই লাস্ট ওভারে 10 করলেই সেঞ্চুরি করে ফেলবে। সাথে দলীয় রান হয়ে দাঁড়াবে 200। নিলয় বল হাতে নিল। কি ব্যাপার, লাস্ট ওভার কি তুমি করবা নাকি? হ্যাঁ। না না, তুমি করো না, প্রতিটা বলেই রিশান 6 মারবে, রান তখন অনেক হয়ে যাবে। অনেক তো হয়ে গেছে, দেখা যাক।
যেও না তুমি বল করতে, কথা শোনো। নিলয় ক্যাপ্টেন, সে যা বলবে তা হবেই আজকে। নিলয় ক্যাপটা জীবন স্যারের কাছে দিয়ে ফার্স্ট বল করার পজিশন নিয়ে নিল। রিশান বলে, বল কর ভাই, তোর সব বলে 6 মারবো। নিলয় মুচকি হেসে হাতের ইশারায় বেস্ট অফ লাক বলল। নিলয় দৌড়ে আসে বল করতে। প্রথম বল ফুল স্পিডে ইয়র্কার। এত স্পিডের বল সচরাচর রিশান ফেস করেনি। প্রথম বলে মিডল স্ট্যাম্প উড়ে যায়। সবাই তাৎক্ষণিক শকিং দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। রিশান বোঝার চেষ্টা করে কিভাবে বল এত ফোর্সে নিলয় করলো, আর সেই ইয়র্কার সামলাতে পারলো না কিভাবে। রিশান হেঁটে হেঁটে প্যাভিলিয়নের দিকে যাচ্ছে। নিলয় ডাক দিয়ে রিশানকে বলে, প্রতি বলে 6 হলো তো ব্রো? রিশান রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় আবার সেকেন্ড বল করার জন্য এগিয়ে আসে। এটা গুডল্যান্ডসে বল করতেই ক্যাচ তুলে দেয় নিলয়ের কাছে। সেকেন্ড বলেও আউট। এত গতির বল ওরা এখন অবধি দেখেওনি কেউ। নিলয় মুচকি হাসে। প্রফেশনাল বোলার যে নিলয়, থার্ড বল করে। কিপারের কাছে ক্যাচ তুলে দেয় ব্যাটার। হ্যাটট্রিক করে ফেলে নিলয়। তারপর 3টে বল ব্যাটসম্যান যেন চোখেই দেখেনি। ওভার শেষ হতেই সবাই নিলয়ের কাছে আসে। অবাক হয়ে প্রশ্ন করে, ভাই এটা কি বল ছিল? এত গতি কিভাবে ছিল? এতটা গুডল্যান্ডসের বল দেখিনি। কিভাবে মারবে ব্যাটসম্যান এই বল? নিলয় কোনো জবাব দেয় না। দ্বিতীয় ইনিংসের জন্য মাঠ থেকে উঠে আসে। তারপর রিশানরা 191 রানের টার্গেট দিয়েছে। শেষ ওভারে 1 রানও নিতে পারেনি রিশানরা, কারণ শেষ ওভারে নিলয় বল করেছে। নেহা এসে প্রশ্ন করে নিলয়কে, আর তুমি যে এত ভালো বল করো, তা তুমি কেন আগে বল করোনি? এমনি। আগে বল করলে ওরা এত রান করতে পারতো না। এত রান না করলে খেলবো কি? মানে? কিছু না। ফাহিম আর নেহা মিলে ওপেনার পাঠায়। দুজনে 3 ওভারের মধ্যে 30 রান করে আউট হয়ে আসে। ফাহিম নামে তখন। ফাহিম খেলতে থাকে, তবে রান রেট অনেক পিছিয়ে যায়। ফাহিম নিজে 5 ওভার খেলে 20 রান করে। এভাবেই খেলা চলতে থাকে। 10 ওভার শেষে নিলয়দের দলীয় রান সংখ্যা দাঁড়ায় এখন 5 ওভারে রান লাগবে এখনও 91। লাস্ট উইকেট বাকি, মানে নিলয় এখনও নামেনি। ক্রিজে আছে লিমন। নতুন ওভার অর্থাৎ 11তম ওভারে বল করতে আসে রিশান। নিলয় যখন ক্রিজে আসবে তখন রিশান নিলয়ের কাছে এসে বলে, তুই তো নাদান পোলা, নেহার ওড়নাটাও নিতে পারলি না রে। তোকে তো ন্যাংটো হয়ে ঘুরতে হবে। এই যে দেখ নেহার ঠোঁটটা কতটা কিউট। আজকে ওই ঠোঁটে আমি চুমু দেবো রে। নেহার জায়গাতে তোর বোন থাকলে আরও ফিলিংস পেতাম। সালা কাওয়ান্ডার। নিলয় রাগী চোখে তাকালো রিশানের দিকে। রিশান জিভ বের করে গালি দেয় নিলয়কে। নিলয় কিছু না বলে চলে আসতে যাবে, তখনই রিশান পা বাড়িয়ে দেয় নিলয়ের পায়ের দিকে। নিলয় রিশানের পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সবাই হাসতে থাকে। নেহা আর ফাহিম বসে আছে চেয়ারে মাঠের বাইরে। ফাহিম বলে, সরি নেহা, তোর জন্য কিছু করতে পারলাম না। চুপ থাক, বল খাইয়েছিস, রান করতে পারলি না। ম্যাচ তো শেষ, বাদ দে। নিলয় নেমেছে, দেখি কি হয়। রিশানের পায়ের ধাক্কায় পড়ে গেল, আর রিশান যে গতিতে বল করেছে তাতে নিলয় বোল্ড আউট 1 বলে। নেহা চুপচাপ খেলা দেখতে থাকে। নিলয় স্ট্যাম্পের কাছে আসলো। রিশান দৌড়ে আসে বল করতে। অনেক স্পিডে বল ছোড়ে রিশান, আর তখনই নিলয় একটু পিছিয়ে এসে স্ট্রেট সোজা ব্যাট তুলে দেয়। 1 বলেই একটা 6। নেহা তো লাফ দিয়ে উঠল। সবাই তো অবাক। নিলয়ের প্রথম বলেই 6 মারা স্টাইল দেখে রিশান পুরো হতভম্ব। রিশান গুডল্যান্ডসের বল দিয়েছিল, কিন্তু সেটা যে এতটা জোরে 6 মারবে নিলয় কখনোই রিশান ভাবেওনি। রিশান এবার বাউন্সার পারে। নিলয় রুম বানিয়ে লেগে ছক্কা হাঁকায়। গ্যালারিতে তখন পুরো নীরবতা ভর করেছে। নিলয়ের ব্যাটিং স্টাইল দেখে তো ওপাশে লিমন, ফাহিম আর নেহা অবাক। রিশানও কি কম অবাক হয়েছে? নিলয়ের চোখে রাগের প্রতিচ্ছবি। রিশান তাকে রাগিয়ে দিয়েছে। রিশান বল করতে থাকে, আর নিলয় পর পর 6 মারতে থাকে। 5 বলে 5টা 6 মারছে নিলয়। রিশানের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার এমন নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। পুরো ভার্সিটি তো নিলয়ের 6 মারা স্টাইল দেখে চিৎকার করা শুরু করেছে। লাস্ট বল, নিলয় ক্রিজে, বোলার রিশান। নিলয়ের দিকে এগিয়ে আসে লিমন। মিনমিনে গলায় বলে, মানে আসলে তুমি এত ভালো খেলো কখনো জানতাম না। লাস্ট বলে কি সিঙ্গেল নেব? ওপাশে গিয়ে দাঁড়াও। 11তম ওভারের শেষ বল।
নিলয় সেটাও ছক্কা হাঁকিয়ে দেয়। 6 বলে 6টা সিক্স মেরে নিলয় তখন দর্শকদের আগ্রহের শীর্ষে চলে গেছে। 12তম ওভারে লিমন আসে ক্রিজে। প্রথম বল ডট খেলেছে সে। পরের বলে নিলয়কে সিঙ্গেল দিয়ে এপাশে আসে। ওপাশে নিলয় দাঁড়িয়ে প্রথম বলেই 4 মারে। এভাবে খেলতে থাকে নিলয়। 1 ওভারে আর লাগবে 20 রান। লিমন আছে ওপাশে। প্রথম বলে সিঙ্গেল দেয়। 5 বলে লাগবে 19 রান। লাস্ট ওভার করছে রিশান একটা ইয়র্কার মারে। নিলয় ডিফেন্স করে। চাইলেই 2 রান নিতে পারে নিলয় দৌড়ে, কিন্তু নিলয় লিমনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। 4 বলে তখনও 19 রান দরকার। রিশান আবার ইয়র্কার মারতে যায়। তখনই নিলয় উঠে এসে সেটা ফুল টস বানিয়ে 6 মেরে দেয়। এভাবে পর 2 বলে 2টো 6 মারে। ম্যাচ তখন 2 দলের সেম রানে এসে দাঁড়িয়েছে। পুরো গ্যালারি তখন নিলয় বলে চিৎকার শুরু করে দিয়েছে। রিশান বল করে। রিশান উত্তেজনায় নো বল দিয়ে বসে। নিলয় সেটাও 6 মেরে দেয়। নিলয়ের টিমমেটগুলো দৌড়ে আসে নিলয়ের দিকে। এসে নিলয়কে ধরে মাথার উপরে তুলে নাচাতে থাকে। নেহা কেঁদে ফেলে নিলয়ের এমন ম্যাচ দেখে। যাকে তারা পাত্তা দিত না, সেই নিলয় আজকে দেখিয়েছে ক্রিকেট খেলা কাকে বলে। নিলয় নেহার হাত ধরল। রিশানের কাছে এসে দাঁড়ায়। সুজন ছেলেটা দৌড়ে গিয়ে নেহার ওড়নাটা আনে। নিলয় নেহার গায়ে ওড়না পরিয়ে দেয়। নিলয় বলে, নেহাকে সরি বল এখনই। আচ্ছা, সরি। মাটিতে বয়, মাথা নিচু করে নেহার পায়ের দিকে তাকিয়ে সরি বল। এই সরি বলেছি না, যা এখন। তোকে আমি সরি বলতে বলছি না, সরি বল। পারবো না, যা এখান থেকে। তোকে যেটা বললাম সেটা কর। করবো না। কি করবি তুই? রিশান কথাটা শেষ করতে নিলয় রিশানের টি শার্টের কলার চেপে ধরলো। এক টান দিয়ে সোজা নেহার পায়ের কাছে নিয়ে আসলো রিশানকে। গলা চেপে হাত ধরে নেহার পায়ের কাছে রাখলো। নিলয় রেগে বলে, এবার সরি বল। সরি নেহা, আমাকে মাফ করে দাও। লিমন, ভিডিও কর। নিলয় ভালো হচ্ছে না, বলে দিলাম। চুপ, আজকে তোরা একটা কেউ কথা বলবি না। বেশ কিছু সময় এমন চলল। নিলয় ওদেরকে ছেড়ে দেয়। রিশান চলে যাওয়ার আগে নিলয়কে বলে, তোকে আমি কি করব তুই নিজেও জানিস না। নিলয় মুচকি হাসে। রিশান চলে যায় ভার্সিটি থেকে বের হতেই রিশানের ভাই রাজের কল। রিশান রিসিভ করে না। রাজ কয়েকবার রিশানকে কল করে না পেয়ে আকাশকে কল করে। হ্যাঁ ভাইয়া বলেন। রিশান কই? ওরে ফোন দিয়ে ধরে না কেন? ভাইয়া রিশান আছে, তবে কথা বলার মুডে নেই। মানে কি? কেন, কি হয়েছে? ম্যাচ হারছিস নাকি? সব ঠিক আছে? না ভাইয়া, কিছুই ঠিক নেই। ম্যাচ তো আজ হারছি, সাথে আমাদের অপমানও তো করছে। শেষে জুনিয়র ক্যাপ্টেন নিলয় রিশানের টিমের কলার ধরে মেয়েদের পা হাত দিয়ে মাপ চাওয়াইছে। এখন রিশান রেগে আছে, সেটা ভিডিও করছে। এবার ভার্সিটির গ্রুপে পোস্ট করছে ওরা। সব মিলিয়ে রিশান আর আমাদের অপমান করছে নিলয়। কি জুনিয়রদের এত বড় সাহস? ওর সুবিধে আমি উঠিয়ে নিয়ে আসি, তারপর ওর যে কি করব সে নিজেও জানে না। ভাইয়া, আমার ব্যাপার আমাকে করতে দাও। হ্যাঁ, আমি ওকে উঠিয়ে আনবো, তবে তুমি শুধু বলো কোথায় আনবো, আর তুমি সেখানেই থাকবা। বাকিটা আমি দেখে নেব। আমাকে অপমান করার সাহস, আমাকে বেইজ্জতি করেছে নিলয়, সব কিছু তো আমাকে দেখতেই হবে। আচ্ছা, তাহলে একটা কাজ কর। ঢাকা সিটি যে অন্ধকার ব্রিজ আছে না, প্রতিরক্ষা ওই ব্রিজের নিচে নিয়ে আসবি, আমরা আছি। রাজ কল কেটে দেয়। রিশান রাগে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সুজন বলল, ভাই তাহলে আমরা কি করব? আজ রাতেই ওর মেসে গিয়ে ওর রুমের সব কয়টারে তুলে আনবি, মুখে কাপড় বেঁধে আনবি, যেন কেউ টেরও না পায় কই নিয়ে যাচ্ছে। সালাদের আমধরা করব। আমাকে সবার সামনে অপমান, বুঝবে ওরা। আচ্ছা তুই মাথা ঠান্ডা কর, সব হবে। আজ রাতে চিন্তা করিস না, প্ল্যান মাফিক সব হবে। ওরা চলে যায় ওদের মতো করে। নিলয়কে নিয়ে পুরো ভার্সিটি তখন উল্লাসে ফেটে পড়ছে। এমন ক্লাসিক ব্যাটসম্যান ন্যাশনাল টিম ছাড়া খুব কম দেখা যায়। নেহা তো নিলয়ের প্রতি অনেক ইমপ্রেস। সবাই যখন নিলয়কে নিয়ে ব্যস্ত, তখন নিলয় ফোনে কি যেন করছে। জীবন স্যার আসে নিলয়ের কাছে। স্যার বলে, বাচ্চাদের সাথে এমন হিংস্র খেলাটা না করলেও হতো।
বাচ্চারা বড় হয়ে গেছে স্যার। জীবন স্যার মুচকি হেসে চলে যায়। নিলয় তার ব্যাগগুলো ব্যাগে ঢুকিয়ে নিজের মতো চলে আসতে থাকে। হঠাৎ পিছন থেকে কে যেন ওর ব্যাগ টেনে ধরে। নিলয় ঘুরতেই দেখে নেহা দাঁড়িয়ে। নেহা প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? আজকে আমাদের পার্টি, আর সেই পার্টিতে তুমি স্পেশাল গেস্ট। না, আমার পার্টি ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? কালো রাত, অন্ধকার, ঝড় বৃষ্টি, শকুনের ডাক, লাল তাজা রক্ত, আত্মচিৎকার, হিংসতা, কুকুরের ডাক, পচা গলা গন্ধ। এই থামো থামো, এসব কি জঘন্য কথা বলো তুমি? তোমার মতো একটা ইনোসেন্ট ছেলে এসব পছন্দ নাকি? দূর, কি সব বলো। সাপ সবসময় ব্যাঙকে খায়, কিন্তু ব্যাঙ যে সাপ খায় এটা অনেকেই জানে না। উফ, এসব কথা রাখো তো। তোমার এসব পছন্দ না, তোমার কবিতা পছন্দ। তুমি আসলে কি? আমি এক আন্দোলনের শেষে থাকা বোকাশোকা মানুষ, যার সারা জীবনের সঙ্গ ছিল বেহমিয়ান নিঃসঙ্গতা। নিলয়, দেখো, আমি এসব কথা বুঝি না। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন অনেক হাসি এসেছিল, কেননা তুমি একদম বাচ্চাদের মতো আবল বলদ গেছোর একজন। পড়াশুনো পারে না, খেলাও পারে না, এমন কিছু। কিন্তু তুমি সব ধারণা পাল্টে দিলে। তুমি আসলে কে? বললাম তো আমি কে। বলতে পারো আমি একটা যাযাবর, যে হিংসতা প্যাকেটের থেকে মাঝে মাঝে রক্ত বের করে তৃষা মেটায়। সেই রক্তের স্বাদ মেটায় না, বরং বিবর্ষ নোনতা স্বাদের। দেখা হবে হঠাৎ করে, আমাকে ভালোবেসে ফেলো না তুমি। নেহা চমকে ওঠে নিলয়ের কথাগুলো শুনে। নিলয় আর দাঁড়ায় না সেখানে, হনহন করে হাঁটা শুরু করলো। নেহা নিলয়ের কথাগুলো বোঝার চেষ্টা করে, কিন্তু এসব যেন নেহার মাথার উপর দিয়ে গেছে। নেহা কেবল নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তবে নেহা নিলয়ের শেষ কথাটা ঠিকই বুঝতে পেরেছে, আর এতে নেহা আরও বুঝে যায় নিলয় বলদ নয়, নিলয় খুবই বুদ্ধিমান একজন। সে নিলয়ের প্রতি ইমপ্রেস, অথচ নিলয় তাকে ভালোবাসতে বারণ করলো। নেহা কি তবে সেই দিকেই যাচ্ছে? মানে নিলয়কে কি সে ভালোবেসে ফেলেছে? কিরে, তোর চ্যাম্পের কি খবর? কথা হলো? আসবে পার্টিতে? জানি না, বুঝলি ফাইম, নিলয় অনেক রহস্যময়। সে যতটা নিজেকে সহজ করে দেখাচ্ছে আমাদের সামনে, সে কিন্তু আসলেই সহজ নয়। নিলয় যেন মনে হচ্ছে অন্য কিছু। আমারও তাই মনে হয়। দেখলি না জীবন স্যারের সাথে কত খাতির, অথচ এখানে আসছে মাসখানিক হয়নি, এরই মধ্যে জীবন স্যার তার জন্য ক্লাসে এসে গেছে। এর মানে কি? আবার প্রথমে সে ভাব নিল কিছুই পারে না, কিন্তু পরে দেখ সে ভার্সিটির টপ স্টুডেন্ট খেতা হয়ে গেছে। আর আজকে তো ক্রিকেট ম্যাচের কথা কি বলবো, মনে হচ্ছে কোনো অস্ট্রেলিয়ান প্লেয়ারের খেলা দেখলাম, যে ওয়ান ম্যাচ আর্মি হয়ে ম্যাচ বের করে এনেছে, কিন্তু সে প্রমাণ করেছিল সে হাওয়া গোবা কিছুই পারে না। কথা বলে যা বুঝলাম, সে বেশ রহস্যময়। তাহলে চল আমরা ওর রহস্য খুঁজে বের করি। পারবি? তবে আমার একটা প্ল্যান আছে। নিলয়ের সাথে বন্ধুত্ব করব, তারপর দেখা যাক কি হয়। আস্তে আস্তে জানতে পারবো। এসব বাদ দে এখন, চল পার্টির আয়োজন করি। ওরা আবার সবার কাছে চলে যায়। নিলয় চলে আসে তার মতো করে। নওশেদ সাহেব চেয়ারে বসে আছে, হাতে একটা সিগারেট। নওশেদ সাহেবের সামনে একটা ছেলে দাঁড়ানো। ছেলেটার নাম শুভ্র। কাঁচের জানালা দিয়ে রাতের শহরটা দেখছে সে। নওশেদ সাহেব নীরবতা ভেঙে শুভ্রকে বলল, বললে না তো তোমার কি লাগবে? কবর থেকে উঠে আসে এক রক্ত জবা, নতমুখ হয়ে চেয়ে চেয়ে দেখছে জ্বলন্ত অগ্নিশিখা। আফ্রিকানদের ভাষায় যাকে মানিয়েছে বেশ। হায় ঈশ্বর, এ কি ভীষণ তুখোর ধ্বংসস্তূপ। মানে কি? আমি রাজত্ব চাই, যা আপনি দিতে পারবেন না। দেখো, এসব পাগলামি ছাড়ো, তুমি একটু বোঝার চেষ্টা করো, সবকিছু এত সহজে হয় না। নওশেদ সাহেব চমকে ওঠে। শুভ্র ঘুরে তাকায় নওশেদ সাহেবের দিকে। নওশেদ সাহেব ভয় পেয়েছে, চেহারায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা দেখে শুভ্র বলে, আধুকতার ভঙ্গিতে বয়ে চলা বৃষ্টিও কত সাবলীল। বৃষ্টির ঘ্রাণ থেকে প্রথমে স্পর্শের মুগ্ধতায় পৃথিবীর শুরু থেকেই কত মানুষ আদিমতম এই প্রাকৃতিক সৌন্দর্যকে অসংখ্য কবিতায় সুন্দর নামের স্থানের পাশে সঠিক বানানে বসালেন। বৃষ্টিপ্রীতি আর স্টকহোম সিন্ড্রোম আদতে একই শব্দ। এখানে
পুরো পাড়া জুড়ে থাকা হলদে মরিচ বাতির নিচ দিয়ে লাশবাহী গাড়ি ঢোকে নিঃশব্দে। শীতের বাতাস বয়, তবে 25 ডিগ্রির এই বাতাসে শীত লাগে না। এই সৌন্দর্য দেখে শুধু চ্যাপলিনের কথা মনে পড়ে। এই ভদ্রলোকের কাছে এসব সৌন্দর্যের মানে ছিল নর্দমায় ভেসে বেড়ানো একটা গোলাপ ফুল, অথচ কত শত দিন তিনি হাসি মুখে নুন খেয়ে বাঁচলেন, খালি পায়ে কত পথ পাড়ি দিলেন। জীবনের সৌন্দর্য আসলে মায়ের মতন প্রায় প্রতিটা দিনই আলাদাভাবে বাঁচতে শেখায়। জীবন উপভোগ করুন। বাই। ছেলেটা কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে যায়। নওশেদ সাহেব আরও একটি সিগারেট জ্বালায়। ঘেমে গেছেন তিনি। এত কড়া গলাতে কথা কেউ নওশেদ সাহেবের সামনে বলেনি। ছেলেটার কথা বলার ধরন আচরণ বেশ আকর্ষণীয়। তারপর নেহা বিকালের পার্টি শেষে বাড়িতে এসেছে। নেহার গলায় পুরনো ওড়না পেঁচানো। নীরব সেটা দেখেই প্রশ্ন করলো, কি রে, সকালে গেলি অন্য ওড়না পরে, আসলি আরেকটা পরে, কি ব্যাপার? ভাইয়া, আমরা ম্যাচ জিতে গিয়েছি। বলিস কি? কেমনে? ভাইয়া, ওই নীলয় ছেলেটা আছে না, সে যা ক্রিকেট খেলতে পারে, আমি শিওর তুমি ওর কাছে হেরে যাবে। তাই নাকি? তা তুই যে বললি ও ব্যাটই ধরতে পারে না ঠিক মতো। আসলে সে রহস্য রেখেছিল আমাদের কাছে, কিন্তু তার ব্যাটিং স্টাইল দেখে তো মনে হয়েছে সে সাধারণ কোনো খেলোয়াড় নয়, বরং সে একটা প্রফেশনাল ক্রিকেটার। উফ, কি শট! 5 ওভারে 90 রানে সে একাই করে দিয়েছে। আর এত বড় বড় 6 এর আগে দেখিনি। দুটো টেপ টেনিস বল ফেটে গিয়েছে। আর বলও করেছে নিলয় মারাত্মক, পুরো পাগল করে খেলা দিয়েছে। তাই নাকি? তবে তো নিলয়ের খেলা দেখতে হবে। যা বলছিস তা তো মনে হচ্ছে প্রফেশনাল কেউ। দেখো, তুমি ওর ফ্যান হয়ে যাবে। ওর না ফেরত পেয়েছি, অনেক অনেক খুশি লাগছে। যা রেস্ট কর। নীরবের কথা শেষ হতেই নেহা দৌড়ে রুমে আসে। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই নিলয়ের কথা মনে পড়ে। মনে মনে নেহা বলে, ইস, ছেলেটা কত ইন্টারেস্টিং। যদি ওর নাম্বারটা নিতে পারতাম। ধুর, বেশি ভাব নিচ্ছে ও। বাট আমার কেন ওর কথা মনে পড়ছে বারবার? জাদুকর নাকি ও? তবে ছেলেটা গম্ভীর। ভার্সিটিতে পড়েই প্রাইমারিদের মতো ভাব নিয়ে থাকে। এতটা গবেট সে না। আমি ওর চোখে হিংস্রতা দেখেছি। রিশানকে যখন বলেছিল সরি বলতে, ওর দৃষ্টি অনেক ভয়ঙ্কর ছিল। তাহলে সে কি ভয়ঙ্কর কেউ? না, সে অনেক ভালো। লিমন, হৃদয় আর মুস্তাক বসে আছে মেসে নিজেদের রুমে। আজকে ওরা সিনিয়রদের হারিয়ে অনেক খুশি। বেশ ভালোই লাগছে। 3 জন মিলে মজা করছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ আসে। লিমন বলে, হৃদয়, দেখ তো, মনে হয় নীলয় আসছে, জলদি খুলে দে, আজ তো ওর জন্যই ম্যাচ জিতেছি। আচ্ছা। হৃদয় গিয়ে দরজা খুলল। সাথে সাথে হৃদয়ের নাকে রুমাল চেপে ধরে কয়েকটা ছেলে, আর বাকি কয়েকজন রুমের মধ্যে প্রবেশ করে। সবার মুখে কালো রুমাল বাঁধা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। হাতে একটা করে ধারালো অস্ত্র আর পিস্তলও আছে। লিমনেরা উঠে দাঁড়ায়। এভাবে হঠাৎ করে মানুষদের প্রবেশ দেখে সবাই ঘাবড়ে যায়। লিমন ভয় নিয়ে বলে, কে তোমরা? কে এভাবে রুমের মধ্যে ঢুকছে কেন? হাতে এসব কি? লিমনের কথা শেষ হতেই একজন এসে লিমনের হাতের কবজি সোজা স্টিক দিয়ে খুব জোরে বাড়ি দেয়। লিমন ব্যথা আর যন্ত্রণায় কোকিয়ে উঠে ছিটকে পড়ে যায় রুমের একদিকে। মুস্তাক তখন ভয়ে চুপসে গিয়েছে। সে উত্তেজিত গলায় প্রশ্ন করল, এই আপনারা লিমনকে মারলেন কেন? কে আপনারা? বলে মুস্তাককেও সাথে সাথে পিছন থেকে একটা ছেলে লাথি দেয়। সব কয়টাকে ফ্লোরে ফেলে আচ্ছা মতো পেটাতে থাকে ছেলেগুলো। হঠাৎ ওদের মধ্যে একজন মুখ থেকে রুমাল সরালো। লিমন দেখে এটা রিশান। রিশানকে দেখে সে অনেক ভয় পায়। রিশান যেমন খারাপ তেমনই চরম বেয়াদব। যাকে মারবে তাকে খারাপভাবেই মারবে। রিশানদের আগমন লিমন কিছুটা আন্দাজ করতে পেরেছে। লিমন ভয়ে বলে, তুমি মানে তোমরা এখানে এখানে কেন এসেছো? আর আমাদেরকে এভাবে কেন মারছো? তোমরা চলে যাও। চুপ কর শালা। নিলয় কোথায় আছে বল। তোদের সব কয়টারে যদি আমি না মেরে ফেলেছি তো আমার নামও রিশান না। আমি জানি না, এমনকি ওরাও জানে না ও কোথায়। সত্যি বলছি, আমাদের কেন মারছো তাহলে?
নীলয়ের সাথে ঝামেলা আমাদের ছেড়ে দাও। মিথ্যে বলিস না লিমন। আর তোরা তিনজনেই ভিডিও করেছিলি আমার, তাই না? চল, আজকে তোদের ভিডিও তোদের পার মধ্যে ঢুকিয়ে দেব। তোরা জানিস না কি ভুল করে ফেলেছিস। আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দাও, আর কখনো এমন হবে না। সবার মধ্যে কথোপকথন চলছিল। হঠাৎ এমন সময় কে যেন হেঁটে ওদের রুমের দিকে এগিয়ে আসার শব্দ শুনতে পায়। বেশ কড়াভাবেই পায়ের শব্দ শুনতে পায় সবাই। রিশান রুমের লাইট অফ করে চুপচাপ বসে থাকে। যে হেঁটে আসছিল সে হলো নিলয়। নিলয় রুমে এসে দেখে অন্ধকার রুম, কাউকে ডাকে না ও। ঘরের লাইট অন করতেই পিছন থেকে সুজন নিলয়ের মাথায় গলা অবধি কাপড় পরিয়ে দেয়। যেমন কাপড় ফাঁসির আসামিকে পরানো হয়, ঠিক অমন কালো রঙের কাপড়। নিলয় কিছু বুঝে উঠতে পারে না। নিলয়কে কাপড় পরানোর পর সবাই মিলে নিলয়কে মারতে থাকে। ফ্লোরে ফেলে দিয়ে গণনাথি মারতে থাকে নিলয়ের উপরে। একটা সময় সুজন এসে নিলয়ের মাথায় জোরে বাড়ি দেয় একটা হক স্টিক দিয়ে। নিলয়ের চিৎকার করার সুযোগ পায় না। আকাশ সবার মুখের ভিতর দিয়ে কান বরাবর চিকন করে কাপড় বেঁধে দিল। তারপর টানতে টানতে সবাইকে বাইরে আনে। পুরো মেসের লোক তখন ঘুমাচ্ছে, কেউ কিচ্ছুটি টের পায় না। রিশানরা সবাইকে ধরে গাড়িতে করে নিয়ে যায়। নওশেদ সাহেব ছাদে দাঁড়িয়ে আছে। নওশেদ সাহেবের অনেক প্ল্যান চলছে মাথার ভিতরে। একজন তুখোর ঠান্ডা মাথার মানুষ নওশেদ সাহেব। মাথার ভিতরে অনেক প্যাচ। কোনো কিছু করতে গেলে অন্তত অনেক সময় ধরে ভাবনা চিন্তা করেই তিনি কাজটা করেন। শুভ্রকে এখানে তিনি এনেছে, যদিও শুভ্রকে তিনি এনেছে বললে ভুল হবে। শুভ্রকে সে খুঁজে পেয়েছে। শুভ্র এই শহরের কেউ না, তাই ওকে দিয়েই তিনি আসল কাজ করার প্ল্যান করেছেন। রাজনীতির প্যাচ নওশেদ সাহেবের মাথার ভিতরে চরমভাবে ঘুরে বেড়ায়। শুভ্রকে নিয়ে নতুন কিছু সাজাতে ব্যস্ত। তারপর গাড়ি চলছে তার গতিমতো। গাড়ির পিছনের ট্রলিতে চারজন মরার মতো করে পড়ে আছে। সেই চারজন হলো নিলয়, লিমন, মুস্তাক আর হৃদয়। রিশানরা ওদের চারজনকে নিয়ে একটা ভাঙা ব্রিজের নিচে আসলো। ব্রিজটা এখন পরিত্যক্ত, কিছুটা মাটির নিচে চলে গেছে বলা যায়। এখান দিয়ে আগে ছোট নদী ছিল, কিন্তু এখন সেই নদী ভরাট হতে ব্রিজটা এখন প্রয়োজনই পড়ে না। ব্রিজের এক পাশের দিকে আটকানো আছে বিশাল মাটি দিয়ে, আরেক পাশ খোলা, তবে সেখানে রাজ দরজা লাগিয়ে আটকে দিয়েছে। এখানে রাজের সব ধরনের অস্ত্র আর সিক্রেট কাজ চলে। বেশ কিছু সময় পর রিশান নিলয়দের ব্রিজের সামনে নিয়ে আসলো। রাত তখন 11টা বাজে। রাজকে ফোন করে রিশান। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আমি নিলয়কে তুলে এনেছি। সালাকে আজ মেরে ফেলবো একদম। না না, এটা তুই এখন করিস না। আগে আমি আসি, তুই বেঁধেরা করে বাকিটা আমি এসে দেখব। কখন আসবো? চিন্তা নেই ভাইয়া, সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি জলদি আসো। হ্যাঁ ভাই। রিশান ফোন কেটে দেয়। দ্রুত গাড়ি থেকে নেমে 10 জন ছেলে মিলে ওদের চারজনকে নিয়ে আসে ভিতরে। ব্রিজের নিচটা এখন যেন ছোট ঘর হয়ে গেছে। মাথার উপরে দুটো 100 ওয়াটের হলুদ রঙের বাল্ব জ্বলছে। হৃদয়, লিমন আর মুস্তাককে ফ্লোরে শুইয়ে দিয়েছে, হাত আর পা বেঁধে। নিলয়কে চেয়ারে বসিয়ে চেয়ারের পায়ার সাথে নিলয়ের পা বেঁধে দেয়। হাত পিছন দিকে নিয়ে বেঁধে দিল। নিলয় মাথা নিচু করে থাকে, কারণ তার এখনো জ্ঞান ফেরেনি। নেহা লিমনকে কল দেয়। নিলয়ের নাম্বারটা নেওয়ার জন্য নেহা লিমনকে কল করেছে, কিন্তু লিমন নেহার কল রিসিভ করে না। কল বারবার বেজেই চলেছে। নেহা বিরক্ত হয়, হৃদয়কে কল দেয়, কিন্তু সেও রিসিভ করে না। ওদের কাউকেই নেহা পায় না। বিরক্তি ভাব বেড়ে যায় ওর। একটানা সবাইকে কল দিয়ে সে পায় না। ফাহিমকে কল দেয় নেহা। ফাহিমকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রে? লিমন, হৃদয় এদের কোনো বার্তা নেই যে? ফোন দিলে রিসিভ করে না। আচ্ছা, আমিও একটু দিয়েছিলাম, তবে রিসিভ করিনি। থাক, হয়তো ঘুমাচ্ছে। ঘুমা তুই। আরো কয়েকবার ফোন দে, যদি তোলে। ফাহিম ফোন কেটে দেয়। নেহা আবার ওদেরকে ফোন করতে থাকে, কিন্তু এবারও রিসিভ হয় না। নেহার রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে শুয়ে পড়ে। রাত 2টা বাজে। নিলয়ের জ্ঞান ফিরেছে। মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে ওর। কিছুই টের পায় না নিলয়। কালো অন্ধকার সব দিক বুঝে ফেলে। ওর মাথার উপর দিয়ে কালো কাপড় বাঁধা হয়েছে। সে বসা থেকে উঠতে যাবে, তখন অনুভব করে হাত আর পা বাঁধা আছে। নিলয় কিছু বলতে গিয়েও শব্দ বের হয় না। বেশ টাইট করে বাঁধা কাপড়টা। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে বেশ। হঠাৎ কানে এলো দরজা খোলার শব্দ। লোহার রডের গেট টেনে খুলছে কে যেন।
রাজ এসেছে। রিশান গিয়ে দরজা খুলে দেয়, তারপর নিজেই ভিতর থেকে দরজা আটকে দেয়। একটা ছোট্ট ব্রিজের নিচে প্রায় 30 জন লোক। 3টে ছেলে এক কোণাতে ভয়ার্ত দৃষ্টি নিয়ে কাছুমাছু হয়ে বসে আছে। মনে মনে বলতে থাকে ওরা, নিলয়ের সাথে থাকাটাই ওদের উচিত হয়নি। নিলয়ের সাথে থাকাটাই ওদের উচিত হয়নি। রাজ সহ সাথে আরও কয়েকজন ছেলে ভিতরে প্রবেশ করেছে। রাজ এসে বসলো নিলয়ের সোজা একটা চেয়ারে। রাজ বলে, তাহলে এই ছেলেগুলো তোর সাথে বেয়াদবি করেছে? হ্যাঁ ভাই, বিশেষ করে এই শালা হারামির বাচ্চাটাকে। রিশান কথাটা বলেই নিলয়ের কাছে এসে নিলয়ের গালে একটা চড় দেয়। রাজ নিলয়ের পা থেকে মাথা অবধি দেখলো। পায়ে হাই বুট পরা, সাদা রঙের টি শার্টের উপরে কালো শার্ট, মুখ গলা অবধি ফাঁসির আসামির মতো কালো কাপড়ে ভরা। কালো কাপড় পরা। রাজ একটা সিগারেট জ্বালিয়ে রিশানকে বলল, মারিস না এখন, কাহিনী কি একটু শুনি। ওরা জুনিয়র আমাদের সাথে আজকে খেলছিল, হারার পর আমরা সরি বলবো, ওদের সাথে আর ঝামেলা করব না, তো হেরে গেছি আজ। কি তোরা জুনিয়রদের কাছে হেরে গিয়েছিস? হ্যাঁ হেরেছি, ওই শালা নিলয় ভালো খেলছে, প্রফেশনালি ক্রিকেটারদের মতো শট খেলছে। আর সে সরি বলার পর রিশানের জামা টেনে মাটিতে বাসায় নেহার পা ধরে মাপ চাইবে বলে। পুরো ভার্সিটিতে তখন আমাদের দিকে তাকিয়ে সবার সামনে এক বেশি অপমানজনক। সে আবার এরাই ভিডিও করে গ্রুপের আপলোড করে। এটা তো বেশ অন্যায়, এটা তো শাস্তি পেতেই হবে। আগে এই 3 জনকে পিটাবো, তারপর শেষে এই বলদ নিলয়কে পিটাবো। ওকে, শুরু করে দে। রাজের কথা মতো ওরা কয়েকজন লিমনদের কাছে আসে। লিমনদের কাছে এসে অনেকভাবেই মারতে থাকে। মারতে মারতে আবার আদমরা করে দেয়। ওরা চিৎকার করতে থাকে। সবাই কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন, আর কখনো আমরা আপনাদের সাথে বেয়াদবি করব না। কিন্তু ওরা শোনে না, আরও বেশি করে পেটাতে থাকে ওদেরকে। ওদের গা ফেটে রক্ত বের হচ্ছে। নিলয়ের কাছে আসে ওরা। রাজকে বলে, এবার এইটাকে পিটাবো, সবচাইতে বেশি রাগ এটার ওপরে। তাহলে বসে আছিস কেন? পিটাতে হবে। রাজের কথা শেষ হতেই ওরা এসে পিটাতে থাকে। অনেকক্ষণ নিলয়কে ধরে মারতে থাকে। ওরা হাঁপিয়ে যায়। নিলয় স্থির হয়ে বসে আছে। হাত ছাড়ানোর জন্য কয়েকবার ঝাঁকি দেয়, কিন্তু শক্ত করে বাঁধার কারণে সেটা থেকে হাত বের করতে পারে না নিলয়। রাজ সিগারেট টেনে যাচ্ছে। নিলয়ের মুখ থেকে লালা বের হয়ে গেছে, সেটা কাপড়ের উপর দিয়ে ভেজার কারণে দেখা যাচ্ছে। রাজ বলল, এইটার মুখে কাপড় দিয়ে বেঁধে রাখছিস কেন? খুলে দে। খুলবো। আমাদের দেখে সে যেন চমকে ওঠে। পেছন থেকে কাপড় পরিয়েছিলাম, তা এখনো খোলা হয়নি। আচ্ছা ভাইয়া, এদেরকে যদি মেরে ফেলি সবকিছু সামলাতে পারবা? দূর, এসব কি বলছিস? এটা কোনো ব্যাপার নাকি? আমি কার লোক জানিস? দ্য গ্রেট গ্যাংস্টার ইন দ্য ওয়ার্ল্ড মিস্টার রকস্টারের লোক। পুরো আন্ডারওয়ার্ল্ড মিস্টার রকস্টারের কথা মতো চলে। 5টা দেশের আন্ডারওয়ার্ল্ড যাকে এক নামেই জানে। এসব চুনুপুটি মারলে কি আর সামলাতে পারবে না? দূর, যা মেরে ফেল। রকস্টার, এটা আবার কে? কখনো তো এমন নাম শুনিনি। তারপর আসল নাম তো আমরা জানি না, শুধু জানি তার নাম রকস্টার। আর সে যেখানে যায় সেখানে একটা মিশন থাকে। তাকে একবার আমি দেখেছিলাম দূর থেকে, কথা বলেছিলাম কয়েক মিনিট। বেশ ফানি একজন, দেখে বুঝতে পারবি না সে এত বড় একজন মাফিয়া। সে বেশিরভাগ সময় পুলিশ নিয়ে চলাফেরা করে, তাই তারা নিয়ে যে বিচার দিবি কারো কাছে সে সুযোগ নেই। তার মানে তুমি ওনার অনেক বড় ভক্ত? হ্যাঁ, কেন হবে না? তাকে না মানলেও তো এই লাইনে কেউ টিকতে পারবে না। তবে মজার ব্যাপার হলো তার বাড়ি বাংলাদেশে। সে এসেছিল একবার বাংলাদেশে, তবে সেটা সিক্রেটে। তবে বাংলাদেশের সবচাইতে বড় আন্ডারওয়ার্ল্ডের কিং নৌশেদ সাহেবের মারফত আমরা জানতে পেরেছি রকস্টার এসেছে। দেখতে যাই আমরা কয়েকজন, সেখানে দেখেছিলাম
তার বোনের জন্য এসেছিল সে। ওই বড় মাফিয়াকে একবার যদি দেখতে পেতাম, ইস কত ভালো হতো। বসে আছিস কেন, যা মেরে ফেল ওদের। রাজ কথাটা বলতে রিশান পিস্তল নিয়ে আসে লিমনদের কাছে। পিস্তল কাট করে যখন ট্রিগারে চাপ দেবে তখন নিলয় গোঙানির মতো করে উম উম শব্দ করতে থাকে। নিলয়ের উম উম শব্দ শুনে রাজ বলে, ওই রিশান থাক, দেখ এবারটা বুঝতে পারছে, তুই ওদের মারবি। কষ্ট হচ্ছে রে, হয়তো টের পাচ্ছে না কিভাবে মারবি, ওর একটু দেখা সুযোগ করে দে। ঠিক বলছো ভাইয়া, এই ব্যাটা তো দেখি খুব আমাদের সাথে ঝামেলা করলো, কি কি হতে পারে। তাহলে আগে এইটারে মারি। আমি ওর মুখের কাপড় খুলে দিচ্ছি। রিশান এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয়ের কপাল সোজা পিস্তল তাক করে ধরে। সুজন পিছনে এসে নিলয়ের গলার থেকে কাপড়ের বাঁধন খুলে দেয়। তারপর ধীর গতিতে আস্তে আস্তে মুখের উপর থেকে কাপড়টা সরাতে থাকে। রাজ এতক্ষণে আরও একটি সিগারেট ঠোঁটের সাথে চেপে নিয়েছে। চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে তাকিয়ে সিগারেট যখন আগুন জ্বালাতে যাবে তখনই নিলয়ের মাথা থেকে সম্পূর্ণ কাপড়টা সরানো হয়। আর ঠিক সেই সময় রাজ ঠোঁটের সাথে সিগারেট চেপে ধরে আছে। আগুন জ্বালানোর সময় চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে তাকিয়ে আছে। আগুন জ্বালানোর 1 সেকেন্ড আগে সুজন নিলয়ের মাথা থেকে কালো কাপড়টা সরিয়ে নেয়। নিলয়ের চেহারাটা সামনে চলে আসে। রিশান রেডি হয়ে যায় নিলয়কে গুলি করবে। পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই রাজ চিৎকার করে রিশানকে ডাক দেয়। রিশানের মনোযোগ কিছুটা সরে যায়। রাজ লাফ দিয়ে রিশানের হাত সরিয়ে নেয়। তারপর সোজা হয়ে রিশানের গালে পরপর কয়েকটা চড় দেয়। রিশান সহ বাকিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাঁপাচ্ছে, চোখে মুখে ভয়ের ভীষণ ছাপ। রাজ হঠাৎ এতটা ভয় পেয়ে যাবে সে কখনো কল্পনাও করেনি। হঠাৎ কি এমন হলো যে রিশানকে রাজ থামতে বলল? কি হলো যে রাজ রিশানকে গুলি করা থেকে থামালো? রাজ আবার ভয়েও পেয়ে গেছে? সবার মনে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। সুজন কৌতূহল ধরে রাখতে না পেরে প্রশ্ন করলো, কি হয়েছে ভাইয়া, আপনি এমন অবাক হলেন কেন, কি এমন হলো? চুপ কর তোরা। রাজ কথাটা শেষ করতেই সুজনের গালে একটা চড় বসিয়ে দেয় সে। সবাই আরও অবাক হয়। রাজ কি পাগল হয়ে গেছে? এত বড় একজন মস্তান সে, হঠাৎ কি তার মাথার সমস্যা হলো? সবাই এতটা অবাক হয়েছে কেউ কোনো কথাই বলছে না। তবে সবাইকে অবাক করে দিয়ে রাজ নিলয়ের পায়ের সামনে হাঁটু ভাঁজ করে বসলো। হাত দুটো জোড়া করে নিলয়ের দিকে তাকিয়ে ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই ভাই, ওরা ছোট মানুষ, ওদের ভুল হয়েছে, ওদেরকে মাফ করে দেন প্লিজ ভাই, ওদেরকে মারবেন না, আমি কথা দিচ্ছি ওরা এই দেশ ছেড়ে চলে যাবে। আপনি প্লিজ ওদের ছেড়ে দেন, আমি কখনো ওদেরকে আপনার সামনে নিয়ে আসবো না। ভাই তুমি কি পাগল হয়ে গেলে? কেন ওর মতো একটা বলদের সামনে তুমি এমন ভয়াবহ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছো? কেন ওর কাছে হাত জোর করে মাপ চাইছো? আর ও কি এমন করলো যে ওর সামনে থেকে আমাদের দূরে রাখবা? আজও চুপ কর তোরা কুত্তার বাচ্চা, একটা কথা বলবি না। তোরা যে কি ভুল করেছিস সেটা আমি তোদের বলে বোঝাতে পারবো না। আমি জানি না তোদের এই ভুলের প্রতিদান কিভাবে দিতে হবে বা কি হবে, কিছু জানি না। তো বলবা তো কি হয়েছে? বললাম না কথা বলবি না, কথা শুনিস না কেন? রাজের কথা শেষ হতেই চেয়ারে বসে থাকা নিলয় আস্তে গলায় বলল, আমার হাতের বাঁধন খুলে দে। নিলয় রাজকে তুই করে বলছে। এটা শোনার পর সবাই চোখ বড় বড় করে তাকালো নিলয়ের দিকে। এত বড় সাহস নিলয়ের কিভাবে আসলো? তার উপর অনুরোধ নয়, বরং অর্ডারের সাথে বলল কথাটা। সবাই হয়তো ভেবেছিল নিলয়কে এবার রাজ মারবে, কিন্তু নিলয়ের কথা শুনে রাজ যেন পোষা প্রাণীর মতো ঝাঁপ দিয়ে নিলয়ের হাতের বাঁধন খুলে দেয়। নিলয় এবার নিজের পায়ের বাঁধন খুলে উঠে দাঁড়ালো। কোনো রকমে সে উঠে দাঁড়িয়েছে। রাজ আবার নিলয়ের পায়ের কাছে এসে বসে বলল, এখানে এসেছিস বেশ কয়েকদিন হয়ে গেছে। এখানে একটা মিশন ছিল, সেটা কমপ্লিট হয়নি, এই জন্য থেকে গিয়েছি। নিলয় আবার চেয়ারে এসে বসলো। মুচকি হাসছে সে। রাজ আর নিলয়ের কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেছে। এতটা বাচ্চাদের মতো আচরণ রাজকে এর আগে কেউ করতে দেখেনি। রিশান বলল, ভাই
এই নাটক ভালো লাগছে না। পিস্তলটা দাও, সালা আমাকে অপমান করেছে। ওকে এক্ষুনি মেরে ফেলবো। ওর এই নাটক ভালো লাগছে না। কেউ যে ওর কাছে আমাদের জন্য মাপ চাইছো, এসব বিরক্তকর। একটা আবালের কাছে তুমি আমাদের জন্য কেন ছোট হচ্ছে? তোমার কাছে নিয়ে আসাটাই ভুল হয়েছে, আমরাই মেরে ফেলতে পারতাম। তোরা কি জানিস ও কে? কে সে সেটা তো জানতে চাচ্ছি। ও হলো সেই রকস্টার যার কথা তোরা একটু আগে শুনলি। ও হলো আন্ডারওয়ার্ল্ডের রাফিয়ান। তাকে দেখে সবাই ভয় পায়। আর তোরা কিনা তাকে মারতে যাচ্ছিলি। নীলয়ের বুকে হয়তো ক্যামেরা লাগানো আছে। এতক্ষণ আমাদের পরিবারের সবাইকে হয়তো উঠিয়ে নিয়ে গেছে নীলয়ের লোক। রাজের কথা শেষ হতে না হতেই ফোন বেজে ওঠে রাজের। রাজ দেখে তার স্ত্রীর ফোন থেকে কল এসেছে। রাজ দ্রুত রিসিভ করে কলটা। ওপাশ থেকে বলে, রাজ, কোথায় তুমি? কারা যেন এসে আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে। আমার মেয়েকে এনে দাও। খালি আমাদের মেয়ে না, তোমার মাকেও নিয়ে গেছে। কিছু একটা করো, জলদি বাসায় আসো। এভাবে সবার ফোনেই তখন কল আসা শুরু করে। একে একে সুজন, আকাশ, আরও যারা ছিল সবার বাড়ির পছন্দের কাউকে না কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সবাই এবার ভয়ে চুপসে যায়। দ্রুত রাজের মতো করে নিলয়ের সামনে হাঁটু মুড়ে হাত জোড়া করে বসে পড়ল সবাই। সবার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। নিলয় সবার অসহায় দৃষ্টি দেখে বেশ মজা পায়। নিলয় চেয়ারে হেলান দিয়ে বসলো। শব্দ করে হেসে বলল, ঝিঝি পোকার শব্দ, লাল সতের রক্ত প্রবহমান, জানান দেয় মৃত্যু আসবে। শূন্যতা একা থাকার প্রস্তুতি করে বিশাল আচ্ছাদনে শ্যাওলা জমা প্রাণের গান। বুড়োদার কাকের নর্মনীয় প্রেম, হিংসা, দানব, মাংস খাওয়ার কোকার চিৎকার আমাকে জানিয়ে দেয় মৃত্যু আসবে। এ লিমন, এদিকে আয় তোরা। হ্যাঁ আসি। ওখান থেকে লাঠি হাতে নে। যারা যারা তোদের মারছে সবগুলোকে মার। মানে আমি? লিমন ভয়ে কাঁপছে। নিলয় ওর পায়ের বুট থেকে পিস্তল বের করে লিমনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। লিমনেরা ভয়ে লাঠিগুলো তুলে আনে। তারপর ঋষান, সুজন, আকাশদের ইচ্ছে মতো পেটাতে থাকে। রাজ মাথা নিচু করে বসে রইল। বুঝে গিয়েছে এখন সে যত অনুনয় করবে তত ঋষানরা মার খাবে। এজন্য মাথা নিচু করে ঘাড় নিচের দিকে দিয়ে চুপচাপ বসে রইল রাজ। নিলয় রাজের থেকে সিগারেট নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে থাকে। নিলয়ের সামনে রাজ কোনো কথা বলতে পারছে না। ওরা তিনজন মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। তিনজনের কপাল, মাথা, গা ফেটে রক্ত বের হচ্ছে। নিলয় পিস্তলে গুলি লোড করে ঋষানের দিকে তাক করলো। রাজ দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে বলল, ভাই, আমার একমাত্র ছোট ভাই সে। প্লিজ ওকে মারবেন না। আপনি কি চান সব কিছু দেব আমি। প্রধানমন্ত্রী আদনান সাহেবকে মারতে হবে, পারবি? রাজ চমকে ওঠে। নিলয় কি তবে প্রধানমন্ত্রীকে মারতে এসেছে? রাজ কাপা কাপা গলায় প্রশ্ন করে, কেন ভাই? তাকে মারতে হবে কেন? সময় হোক, তোকে ডেকে নেব। তোর ভাইদের সামলিয়ে নিস, না হলে এরপর আর সেকেন্ড কোনো চান্স থাকবে না। আপনি তো রকস্টার, তাহলে আপনি কিভাবে? এটাও সময় হলে জানতে পারবি। এখানে থাকা সবাই শোনো, এখন এই রাতে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, যদি এই কয়জনের বেশি কেউ জানে তাহলে আমি সব কটাকেই মারবো, সাথে সবার পরিবারকেও মেরে ফেলবো। কথাগুলো যেন মনে থাকে। নিলয় কথাগুলো শেষ করে চলে আসে সেখান থেকে। বাহিরে এসে দেখে সত্যি সত্যি নিলয়ের লোক দাঁড়িয়ে আছে। নিলয় সবাইকে চলে যেতে বলে। তারপর সবাই ভার্সিটিতে এসেছে, কিন্তু লিমন বা নিলয়দের কোনো খোঁজ নেই। নেহা নিলয়কে দেখার জন্য পাগল হয়ে গেছে যেন। সে সরাসরি জীবন স্যারের কাছে চলে যায়। জীবন স্যার তখন নিজের অফিস রুমেই বসেছিল। নেহাকে ভিতরে আসতে বলে, কি হয়েছে হঠাৎ এই রুমে? তুমি জানো না আমি সব সময় দেখা করি না? স্যার, নিলয়ের সাথে আপনার অনেক ভালো সম্পর্ক। কিছু মনে না করলে জানতে পারি নিলয় কেন ভার্সিটিতে আসছে না? আপনি কি সেটা জানেন? ও এই ব্যাপার। তা তুমি কেন ওর কথা জানতে চাইছো? কি দরকার ওর কাছে?
না মানে আসলে স্যার, বলো বলো। আসলে স্যার কয়দিন পর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ তো, তাই নিলয়কে খুঁজেছি। কিন্তু নিলয় তো ক্রিকেটার, এখানে ওর খোঁজার কি মানে? না আমি আচ্ছা, নিলয়কে ফোন করছো না কেন? দেখো সে কোথায়। স্যার ওর নাম্বার নেই, কিভাবে ফোন করব? ও আচ্ছা, নাম্বার পাঠাও, আমি দিচ্ছি। আপনার কাছে নাম্বার আছে ওর? কেন থাকবে না? এখানে যারা টপ হয় তাদের সবার নাম্বার আমার কাছে থাকে, এটা অবাকের কি আছে? ও জি স্যার, বুঝেছি, ঠিক আছে দিন। ওঠাও, 016 স্টার স্টার। আসি স্যার। নেহা কথাটা বলে চলে আসে সেখান থেকে। নিলয়ের নাম্বারটা পেয়ে গেছে ও। জীবন স্যারের সাথে দেখা করতে নেহার অনেক খরচ করতে হয়েছে। কেরানিদের টাকা দিয়ে তবেই স্যারের রুম অবধি আসতে পেরেছে। নেহা নাম্বার নিয়ে আর ক্লাস করেনি, সোজা বাসায় চলে আসে। নেহার কয়দিন পর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। পুরো দেশের ভিতরে প্রতিটা জেলা থেকে একজন করে চ্যাম্পিয়ন হয়েছে। সেই জেলাটি যে বিভাগে আছে সেই বিভাগে আবার চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়। সেখানে বিভাগ থেকে যতগুলো জেলার চ্যাম্পিয়ন যারা হয়েছিল তাদের নিয়ে টুর্নামেন্ট করা হয়। সেই টুর্নামেন্টই বিভাগীয় পর্যায়ের, অর্থাৎ সেখানে চ্যাম্পিয়ন যে হয়েছে সে খেলবে প্রতিটা বিভাগীয় চ্যাম্পিয়নদের সাথে। কয়েকদিন পরেই সেই টুর্নামেন্ট, আর সেটা হবে নেহাদের ভার্সিটিতেই। অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে একজনকে করে, মানে যে জিতেছে সে এসে খেলবে এই টুর্নামেন্ট। দেখা যাক দেশের ভিতরে কে চ্যাম্পিয়ন হয়। নেহা এসব নিয়ে ভাবছে না, ওর মাথার মধ্যে নিলয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি অদ্ভুত, নিলয়ের ভাবনা ছাড়া নেহা যেন কিছুই করতে পারছে না। সব কিছুতেই কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছে, ঠিকমতো প্র্যাকটিসও করতে পারছে না নেহা। কিরে, তোর মন কোথায়? কখন থেকে ডাকছি শুনিস না? ভাইয়া আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে, ধুর কান্না পায়। তা কি নিয়ে এত ভাবছিস? ভাবছি না, ভাবনাতে চলে আসছে, সেটা হলো নিলয়। তার মানে কি তুই নিলয়ের প্রেমে পড়লি নাকি? দাঁড়া, সবাইকে বলে দেবো তুই প্রেমে পড়েছিস। ধুর ভাইয়া, চুপ করো তো, কিসের প্রেম? যে মেয়ে ব্যাডমিন্টন ছাড়া কিছু বোঝে না সে মেয়ে কারো ভাবনায় ডুবে ব্যাডমিন্টনে মনোযোগ হারিয়ে ফেলছে, তার মানে বুঝতে হবে তো। নেহা রাগ করে, মূলত লজ্জা পেয়ে চলে আসে নীরবের থেকে। নেহা সত্যি সত্যি নিলয়ের প্রেমে পড়েছে। নেহা সত্যি সত্যি নিলয়ের প্রেমে পড়েছে। তা না হলে নিলয় নেহার ভাবনাতে কি করছে? নওশাদের সামনে বসে আছে শুভ্র। আজ শুভ্র তার সারা শরীর ঢেকে রেখেছে কালো কাপড় দিয়ে, মুখে মাস্কও পরা আছে। নওশাদ সাহেব একটা সিগারেট ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও খাও, সিগারেট খেলে শরীর চাঙ্গা হয়। আজ তোমাকে বেশ চুপচাপ লাগছে। আমি সিগারেট খাই না। চকলেট বয়, সে আবার হয়েছে মাস্তান। শিকার যখন শিকার করে তখন সে চুপ হয়ে যায় স্যার। আমাকে নিয়ে মজা করবেন না, আপনি আমাকে জানেন না। হুম, যে কাজের জন্য ডাকা হয়েছে সেটা তো করছো না, খালি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। তৃষ্ণার্ত সিংহ জলের খোঁজে এদিক ওদিক ঘোরে, রাস্তায় আবার শিকারও করে, ক্ষুধা মেটায় জল পান করে। সিংহ যে জায়গা থেকে জল পান করে সেখানে আছে হিংস্র কুমির। বুঝিও কিন্তু বেশি দূরে নামলে খপ করে ধরে নিয়ে যাবে। জঙ্গলে জল শুকিয়ে যাবে, সেই কুমির জলের অভাবে মারাও যাবে, কিন্তু সিংহ ঠিকই তার গর্জন থামাবে না। কুমির কিন্তু ডাঙাতেও আসে। জল খেতে গেছিলাম, কুমির যদি সেই সুযোগ নেয় তাহলে সে যখন ডাঙায় আসবে তখন কি হবে? উফ, কথার বেলাতে খুব এক্সপার্ট। আমার কাজ চাই, আমি প্রধানমন্ত্রী হতে চাই। গাছে বিশাল পাকা আম, আপনি ক্ষুধার্ত কিন্তু পাকা আমটি দেখলেন একদম চিকন ডালে। আপনি ক্ষুধায় কাতর, গাছটাও বিশাল লম্বা ও মোটা। চিকন ভালো হলেও আপনি উঠে সেটা পারতে পারবেন, তারপরও আপনি কি করবেন বলেন? মোটা গাছ, লম্বা অনেক, আবার অনেক উঁচুতে আগায় আম আছে। ক্ষুধাও আমার লেগেছে, কিন্তু এমন গাছে উঠে আম পারতে পারবো না, তাহলে আরো কষ্ট হবে। যেহেতু সেটা পাকা আম, তাই একটু বাতাস হলেই পড়ে যাবে। সো
আমি বাতাসের অপেক্ষা করব। রাইট, অপেক্ষা করুন ঝড়ো বাতাসের, তাকিয়ে থাকুন, আম পড়বেই, উঠি। কোথায় যাব বলে তো যাও, আমার কাজটা কবে হবে? বললেন তো, জল খেতে গিয়ে কুমির ধরেছে, কুমিরকে ডাঙায় ওঠার সময় দিন। শুভ্র রহস্যময় হাসি দিয়ে অন্ধকার রুম থেকে বের হয়। নওশেদ বোকার মতো তাকিয়ে থাকে দরজার দিকে। কি হলো এটা? যাকে আনলো সে, তার থেকে এখনো অবধি কোনো কাজ পেল না। কি হবে? হঠাৎ নওশেদ সাহেবের ফোনে প্রধানমন্ত্রীর কল। রাহিল সাহেবের ফোন পেয়ে নওশেদ দ্রুত রিসিভ করে। রাহিল সাহেব বলে, নৌশেদ, তোমাকে না বলেছি আমার আন্ডারে থেকে তুমি সবার প্রতি মাতব্বরি করবে না। তোমাকে আমি কিন্তু পুলিশে দিব, বলে দিলাম। স্যার, স্যার, আপনি অপেক্ষা করুন, আমি আসছি, দেখা করে সবটা বুঝিয়ে বলছি। রাহিল সাহেব ফোন কেটে দেয়। নওশেদ সাহেব রাহিলকে 2-3টে গালি দিয়ে ফোনটা পকেটে নিয়ে বের হলো। নওশেদ সাহেব রাজনীতিতে আছে, কিন্তু সে প্রধানমন্ত্রীর লোক। তারপর গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, খুবই তাড়াতাড়ি দ্বিতীয় সিজন আসবে।